আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আর শেয়ার্ড স্ক্রিনটা দেখা যাচ্ছে শ্যালো ফাউন্ডেশন? জি স্যার। জি স্যার। ওকে। ওকে, আজকে আমরা নতুন আরেকটা টপিক শুরু করব। এটা বেসিক্যালি হচ্ছে শ্যালো ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটি নিয়ে আমরা পড়ব। তো লাস্ট ক্লাসে আমরা যেই টপিকটা শেষ করেছিলাম সেটা ছিল সাবসারফেস ইনভেস্টিগেশন, যেখানে আমরা শিখেছি হচ্ছে কিভাবে একটা সয়েল এক্সপ্লোরেশন প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করতে হয় সেটা ডিটেল আমরা ওখানে দেখেছি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে শ্যালো ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটি। তো ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে যে foundation is that part of a structure which serves exclusively to transmit load from superstructure onto the subsoil. তো একটা স্ট্রাকচারের দুইটা পার্ট থাকে, আমরা ইউজুয়ালি জানি। একটা হচ্ছে, একটাকে বলা হয় হচ্ছে সুপারস্ট্রাকচার আর একটা হচ্ছে সাবস্ট্রাকচার। তো একটা স্ট্রাকচারের মাটির উপরের যে পোর্শনটা সেটাকে আমরা ইউজুয়ালি বলি হচ্ছে সুপারস্ট্রাকচার, এবং মাটির নিচে যে পার্টটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সাবস্ট্রাকচার। এখন মাটির নিচেই বেসিক্যালি সাবস্ট্রাকচারটা বেসিক্যালি হচ্ছে কি একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা কেন দেওয়া হয়? উপরের যে সুপার স্ট্রাকচারটা থেকে যে লোডটা আসতেছে সেটা নিচের যে সয়েল আছে সেখানে সেফলি ট্রান্সমিট করে দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা ইন জেনারেলি ফাউন্ডেশন বলতে কি বোঝানো হয় অথবা কি মিন করে সেটা আই হোপ আমরা সবাই বুঝি। তো ফাউন্ডেশনের মেইন পারপাস হচ্ছে উপরের যে সুপার স্ট্রাকচার যেটা আছে, ফর এক্সাম্পল একটা ব্রিজ হতে পারে, সেটা একটা বিল্ডিং হতে পারে, সেটার লোডটা নিচের যে সয়েলে আছে সেটাকে সেফলি ট্রান্সফার করে দেওয়া। এখন হচ্ছে ফাউন্ডেশনস আর মেইনলি গ্রুপড ইনটু টু ক্যাটাগরিজ। মেইনলি দুই ধরনের ফাউন্ডেশন আছে, মানে ব্রডলি যদি আমরা চিন্তা করি। এর মাঝখানে আরো সাব ডিভিশন আছে, সেগুলোতে আমরা পরে দেখব। তো মেইনলি ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আর একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন। তো এখন হচ্ছে কোনটাকে আমরা শ্যালো ফাউন্ডেশন বলবো? যে ফাউন্ডেশনের ডেপথ হচ্ছে তার উইডথের 2 টাইমসের চাইতে ছোট। তার মানে হচ্ছে ধরো ফর এক্সাম্পল আমরা যদি এই স্লাইডটাকেই যদি একটা ফুটিং ধরে নেই অথবা একটা ফাউন্ডেশনের বটম পার্ট ধরে নেই, ফর এক্সাম্পল আমরা একটা প্ল্যান দেখতেছি, তার মানে উপর থেকে একটা ফাউন্ডেশন আমরা দেখছি। তো ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা ফুটিং এবং এটার উপরে সেন্টার পজিশনে একটা কলাম আছে। তো এই কলামে উপর থেকে কি আসতেছে? সুপার স্ট্রাকচারের লোড আসতেছে। তো এখন হচ্ছে যে এই ফুটিংটা মাটির নিচে যেই পজিশনে আছে তার ডেপথ, সেটা যদি এই ফুটিং এ ধরো উইডথ হচ্ছে, ধরলাম যে এই যে নিচের যে ডাইমেনশনটা, এটা আমার কার্সার লোকেশনটা যদি তোমরা খেয়াল করো, এটা হচ্ছে তার উইডথের 2 টাইমসের চাইতে যদি ডেপথটা যদি ছোট হয় তাহলে আমরা সেই ফাউন্ডেশনটাকে কি বলবো? শ্যালো ফাউন্ডেশন। আর যদি ফাউন্ডেশন যে ডেপথে ফাউন্ডেশনটা বসানো হয়েছে অথবা ফাউন্ডেশনটা দেওয়া হয়েছে, কনস্ট্রাকশন করা হয়েছে, সেই ডেপথটা যদি ফাউন্ডেশনের উইডথের 2 টাইমসের চাইতে বেশি হয় তখন সেই ফাউন্ডেশনটাকে আমরা বলবো হচ্ছে ডিপ ফাউন্ডেশন। এবং এখানে এটা আসলে বেসিক্যালি হচ্ছে অ্যাকর্ডিং টু বিএনবিসি 2015 ড্রাফট ভার্সন অনুযায়ী, দ্যাটস মিনস হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে এটা এইভাবে ডিফাইন করা আছে। তো খুব এই মাসে ন্যাশনাল বিল্ডিং কোডটা ফাইনালি এটা অ্যাপ্রুভ হয়েছে। তো তোমরা হচ্ছে ওয়েবসাইটে গেলে এই লেটেস্ট ভার্সনটা তোমরা ডাউনলোড করে নিতে পারবা, সবাই করতে পারবা। তো আমি এখনো নতুন ভার্সনটা দেখা হয় না, আই হোপ যে ড্রাফট ছিল মোটামুটি মোরলেস হয়তো তাই আছে। তো এটা আমাদেরকে পরে আবার দেখতে হবে যে লেটেস্ট ভার্সনটাতে কি কি আছে। এটা অ্যাকর্ডিং টু ড্রাফট ভার্সন অফ 2015। তো এখন হচ্ছে আমরা ফাউন্ডেশনের যে ফান্ডামেন্টাল যে ডেফিনেশন ওখানে বলা আছে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে লোয়ার পার্ট অফ স্ট্রাকচার which is in direct contact with soil
and transmit loads to the ground. তার মানে হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে একটা স্ট্রাকচারের একদম লোয়ার পার্ট, একদম নিচের পার্টটা, যেটা কিনা সয়েলের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে আছে এবং যেটা কি করে ট্রান্সমিট লোডস টু দ্য গ্রাউন্ড, যেটা হচ্ছে স্ট্রাকচারের লোডটাকে মাটিতে ট্রান্সফার করে দেয়। এবং হচ্ছে ফুটিং, বেসিক্যালি একটার মানে ইকুই করতেছে, মানে ফাউন্ডেশন ফুটিং ইকুইং উইথ ইচ আদার। বাট তারপরেও যদি আমরা যদি আরেকটু ইন ডিটেল জানতে চাই, তাহলে ফুটিং এর ডেফিনেশনটাকে আমরা এইভাবেই দিতে পারি যে a foundation constructed of masonry, concrete or other material under the base of a wall or one or more columns for the purpose of spreading the load over a larger area at shallower depth of ground surface. তার মানে হচ্ছে ফুটিংটাকে বলতে বোঝাচ্ছে যে আমরা যদি একটা ছবির সাহায্য নেই তাহলে বোধহয় বুঝতে আমাদের ইজি হবে। এই যে যেমন খেয়াল করো যে এখানে হচ্ছে একটা কলামের নিচের পার্টটা দেখানো হচ্ছে, উপরের পার্টটা এখানে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে, উপরের পার্টটা দেখানো হচ্ছে না এখানে। ধরো এখানে একটা কলাম, তো কলামে কি আসবে, উপর থেকে স্ট্রাকচারের লোডটা আসবে। এখানে খেয়াল করো এই যে বিভিন্ন একটা সিটের মতো তৈরি করা হয়েছে, হ্যাঁ, এই কলাম লোডটাকে একটা লার্জার এরিয়াতে কি করে দেওয়া হচ্ছে, এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি খেয়াল করে এই যে কলামটা, এটার নিচে কি দেওয়া আছে, এটা ধরে নিলাম যে আমরা এটা রেক্টেঙ্গুলার শেপ, একটা রেক্টেঙ্গুলার বড় এরিয়ার নিচে বড় এরিয়ার উপরে এই কলামটা সাপোর্টেড। মানে কলাম থেকে যে লোডটা আসতেছে সেই লোডটাকে কি করা হচ্ছে, একটা বড় এরিয়াতে এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে কি ফুটিং। তারপরে যদি আমরা আরো যাই, যে আরো কিছু বেসিক ডেফিনেশন সম্বন্ধে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল বিল্ডিং কোড। যে যখন ধরো বিয়ারিং ক্যাপাসিটি বলা হবে কোনো জায়গায়, তখন আমাদেরকে বুঝতে হবে কি বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে যে এইখানে যে কথাটা বলা আছে এটা বোঝানো হচ্ছে। তো বিয়ারিং ক্যাপাসিটি অ্যাকচুয়ালি কিভাবে সে ডিফাইন করছে, কোড বলছে যে the general term used to describe the load carrying capacity of foundation soil or rock in terms of average pressure that enables it to bear and transmit loads from a structure. তার মানে হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটিটাকে ইউজ করা হয় হচ্ছে একটা জেনারেল টার্ম হিসাবে, যেটা কি ইন্ডিকেট করে, যেটা হচ্ছে ফাউন্ডেশন সয়েল, ধরো ফাউন্ডেশনের নিচে যে সয়েলটা আছে, অথবা ফাউন্ডেশন যদি রকের উপরে হয়, তাহলে সেই সয়েল এবং রকটা কি পরিমাণ লোড আসলে ক্যারি করতে পারে সেটা হচ্ছে এই টার্মটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যে বিয়ারিং ক্যাপাসিটি যখন বলবো তখন আমরা বুঝবো কি, যে একটা ফাউন্ডেশনের নিচে যে সয়েল আছে এবং অথবা রক আছে সেটা কি পরিমাণ লোড আসলে ক্যারি করতে পারবে। নাম্বার 2 হচ্ছে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, যে কতটুকু বিয়ারিং ক্যাপাসিটি আসলে অ্যালাউয়েবল, মানে কতটুকু অ্যালাউ করা যাবে। তো এটা বলছে যে দ্য ম্যাক্সিমাম নেট অ্যাভারেজ প্রেশার অফ লোডিং that the soil will safely carry with a factor of safety considering risk of shear failure and settlement of foundation. আমরা এই যে shear failure এবং settlement of foundation এই দুইটা টার্মে আসলে একটু পরে আসতেছি, হ্যাঁ। তো কিন্তু বেসিক্যালি যে allowable bearing capacity বলতে আসলে বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোড যেটা ওই সয়েলটা সেফলি ক্যারি করতে পারবে। অতএব সেফলি বলতে বোঝাচ্ছে কি, তার মানে কি সয়েলটা ফেল করবে না। ইউজুয়ালি সয়েল হচ্ছে ফাউন্ডেশন লোডের কারণে অথবা স্ট্রাকচার লোডের কারণে দুইটা কারণে ফেল করে, একটা হচ্ছে শিয়ার ফেইলুর, আর একটা হচ্ছে ফাউন্ডেশনটা সেটেল করে যায়, সেটেলমেন্টের কারণে ফেল হয়। তো এই দুইটা মানে শিয়ার ফেলও করবে না, সেটেলমেন্টও হবে না, হ্যাঁ। এই দুইটা অ্যাভয়েড করে একটা সয়েল যেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোড সে ক্যারি করতে পারবে উইথ এ ফ্যাক্টর অফ সেফটি, ধরো যে ফ্যাক্টর অফ সেফটি 2 হতে পারে, 3 হতে পারে, 1.5 হতে পারে, সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে কি অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। তার মানে স্ট্রাকচার থেকে একটা লোড আসলো ধরো এক্স, আমরা এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, ধরে নিলাম যে ফ্যাক্টর অফ সেফটি কি টুয়াইস এক্স। তাহলে এই টুয়াইস এক্স পরিমাণ লোডটাকে যদি ওই সয়েলটা সেফলি ক্যারি করতে পারে, তার মানে সয়েলে যদি কোনো ধরনের শিয়ার ফেলিয়ার অথবা সেটেলমেন্ট যদি না হয়, তখন আমরা সেই লোডটাকে কি বলবো, অথবা সেই প্রেশারটাকে বলবো কি অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। নাম থেকেই বোঝা যাচ্ছে যে কতটুকু আসলে অ্যালাউ করা যাবে ম্যাক্সিমাম সয়েলটার উপরে। তারপর হচ্ছে নাম্বার 3, the contact surface between a foundation unit and the soil or rock
upon which the foundation rests. Bearing surface বলতে বোঝানো হচ্ছে, আমরা যদি ছবির সাহায্য নিই তাহলে বুঝতে আরো ইজি হবে। এটা হচ্ছে একটা ফুটিং, এটার নিচে কি আছে? সয়েল আছে। তো এই ফুটিং এর যে বটম পার্ট, সেটার সাথে সয়েলের যে কন্ট্যাক্ট, যে সারফেসটা, কন্ট্যাক্ট এরিয়াটা, ফুটিংটা তো সয়েলের সাথে টাচ অবস্থায় আসে এই জায়গাটাতেই তাদের মধ্যে কন্ট্যাক্ট। সো এই যে সারফেসটা, এটাকেই বলা হচ্ছে কি? বিয়ারিং সারফেস। তারপরে আমরা আরো দুইটা ডেফিনেশন দেখবো, একটা হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার আমরা কাকে বলবো, এবং নাম্বার 2 হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার কাকে বলবো। তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারের ডেফিনেশনটা হচ্ছে a graduate engineer with at least 5 years of experience in civil engineering, particularly in foundation design and construction. তার মানে হচ্ছে একটা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বলতে বোঝানো হচ্ছে যে এই যে তোমরা যখন 4th ইয়ারে তোমরা পাশ করে যখন বের হয়ে যাবে, তখন ইউ উইল বি এ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। তো একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হতে হবে তাকে, এবং তার অ্যাটলিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই রিলেভেন্ট ফিল্ডে কাজ করার। পার্টিকুলারলি সে যদি ফাউন্ডেশন ডিজাইন এবং কনস্ট্রাকশনের সাথে ইনভলভ থাকে, তখন আমরা তাকে কি বলতে পারবো? ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার বলতে পারবো। এবং নাম্বার 2 হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার উইথ মাস্টার্স ডিগ্রি, তার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ইন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, পার্টিকুলারলি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই থাকতে হবে, এবং হ্যাভিং অ্যাটলিস্ট 2 years of experience in geotechnical design and construction, or graduate in civil engineering or engineering geology having 10 years of experience in geotechnical design and construction. তার মানে হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারের যদি মাস্টার্স ডিগ্রি থাকে এবং তার যদি অ্যাটলিস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, পার্টিকুলারলি ইন দ্যাট ফিল্ড, জিওটেকনিক্যাল ডিজাইন এন্ড কনস্ট্রাকশন, তাহলে তাকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা যাবে। অথবা তার যদি মাস্টার ডিগ্রি যদি না থাকে, সে যদি অনলি ব্যাচেলার ডিগ্রিধারী হয়, গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার, তাহলে তার যদি 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে, তখন তাকে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কনসিডার করতে পারবো। সো এই দুটো ডেফিনেশনই তোমাদের জেনে রাখা দরকার, যে যদি কোনো এই ধরনের কোনো কাজ হয়, যে তুমি এখানে আসলে অ্যাকচুয়ালি বাই ডেফিনেশন তুমি কোয়ালিফাই করো কিনা কাজটা করার জন্য, সেই জন্য এই ডেফিনেশনগুলো জানাটা ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে কিছু শ্যালো ফাউন্ডেশনের কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। যেমন হচ্ছে শ্যালো ফাউন্ডেশনের মধ্যে কিছু আছে স্প্রেড ফুটিং, যেমন হচ্ছে যে খেয়াল করো কলামের নিচে বিভিন্ন ফেজ অথবা বিভিন্ন স্টেপে কি করা হচ্ছে, ফুটিং এরিয়াটা আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, এবং কলাম লোডটাকে আস্তে আস্তে একটা বড় এরিয়াতে গ্র্যাজুয়ালি কি করে দেওয়া হচ্ছে, স্প্রেড করা হচ্ছে। তো তারপর হচ্ছে নাম্বার 1, এই যে দেখো এখানে খেয়াল করো, এখানে একটা ওয়াল আছে, ওয়ালের নিচে কি আছে, একটা ফুটিং আছে, কন্টিনিউয়াস ফুটিং। ওয়ালটা যতটুকু এখানে ডিসকন্টিনিউ করে আঁকা হয়েছে, ধরো হয়তো ওয়ালটা এখান থেকে এই পর্যন্ত, তাহলে তার নিচে কন্টিনিউয়াসলি কি থাকবে, ফুটিংটাও এই পর্যন্ত কন্টিনিউয়াসলি থাকবে। তো এটাকে স্প্রেড ফুটিং কেন বলা হচ্ছে, যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোড উপর থেকে আসতেছে, এবং সেটাকে এটা কি করতেছে, একটা ফুটিং এর মাধ্যমে একটা বড় এরিয়াতে এটাকে স্প্রেড করে দিচ্ছে অথবা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তারপর হচ্ছে কম্বাইন ফুটিং। খেয়াল করে এখানে যে দুইটা কলাম আছে, দুইটা কলামের নিচে দুইটা ফুটিং আছে, বাট এই কলাম এই ফুটিং দুইটা কি আবার একটা স্ট্র্যাপের মাধ্যমে কানেক্ট করা, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি একটা কম্বাইন্ড ফুটিং। সিমিলারলি এখানে খেয়াল করে দুইটা কলাম আছে, নিচে কি দুইটার নিচে দুইটা ইন্ডিভিজুয়াল ফুটিং না দিয়ে পুরোটাকে একসাথে কম্বাইন করে ফেলা হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কম্বাইন্ড ফুটিং। এগুলো হচ্ছে শ্যালো ফাউন্ডেশনের এক্সাম্পল। তারপর হচ্ছে যেমন হচ্ছে ম্যাট অথবা এটাকে র্যাফটও বলে। যেমন খেয়াল করে যে এখানে চারটা কলামের নিচে খেয়াল করো কিছু কিন্তু এই যে ফুটিং এর মতো আছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে চারপাশে কিছুটা স্প্রেড করা হয়েছে, তারপর সবার নিচে কম্বাইন্ডলি কি করা হচ্ছে, পুরো এরিয়াটাই কি করে ফেলা, কন্ক্রিটাইজ করে ফেলা, অথবা একটা ম্যাটের মতো দেওয়া স্ট্রাকচারাল কম্পোনেন্ট। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ম্যাট ফুটিং। তারপরে আমরা আসবো হচ্ছে যে রিকোয়ারমেন্টস অফ এ স্টেবল ফাউন্ডেশন। হ্যাঁ, একটা ফাউন্ডেশনকে আমরা কখন স্টেবল বলতে পারবো, অথবা একটা ফাউন্ডেশন কি স্টেবল বলার জন্য তাকে কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে। নাম্বার 1, the foundation structure must be properly located with respect to any future influence which could adversely affect
ইটস পারফরমেন্স। তার মানে হচ্ছে ফাউন্ডেশনটাকে এমন জায়গায় লোকেট করতে হবে, হ্যাঁ, যাতে ইন ফিউচারে সে যাতে কোনো ফ্যাক্টরি যাতে তাকে কি করতে না পারে, তার যে পারফরমেন্স, তার পারফরমেন্স বলতে বোঝাচ্ছে তার অ্যাকচুয়ালি তার যে ফাংশন, লোডটাকে সেফলি ট্রান্সমিট করে দেওয়া গ্রাউন্ডে, এই পারফরমেন্সটাকে যাতে কেউ অ্যাডভার্সলি ইম্প্যাক্ট করতে না পারে সেভাবেই তাকে কি করতে হবে, প্রপারলি লোকেট করতে হবে। নাম্বার 2, দ্য ফাউন্ডেশন মাস্ট বি স্টেবল অর সেফ ফ্রম ফেইলিউর। তার মানে হচ্ছে ফাউন্ডেশনটা কোনো অবস্থাতেই কি করতে পারবে না, ফেল করতে পারবে না। তার মানে ফাউন্ডেশন অথবা ফাউন্ডেশনের নিচের যে মাটি অথবা যে গ্রাউন্ড যেটা বলা হচ্ছে সেটা কোনো অবস্থাতেই ফেল করতে পারবে না। এবং নাম্বার 3, দ্য ফাউন্ডেশন মাস্ট নট সেটেল অর ডিফ্লেক্ট সাফিসিয়েন্টলি টু ড্যামেজ দ্য স্ট্রাকচার। এবং হচ্ছে ফাউন্ডেশনটা সেটেল করতে পারবে না অথবা ডিফ্লেক্ট মানে কি, ডিফর্ম হতে পারবে না, যে তার জায়গা থেকে সে সরে যেতে পারবে না, অথবা ডিফ্লেকশন, সে তার পজিশন চেঞ্জ করতে পারবে না। কারণ হচ্ছে যদি ফাউন্ডেশনটা সেটেল করে অথবা সে যদি ডিফ্লেক্ট করে তাহলে কি হবে, তার উপরে যে সাপোর্টিং যে স্ট্রাকচারটা আছে, তার উপরে যে স্ট্রাকচারটা সাপোর্টেড, ধরো একটা বিল্ডিং অথবা ব্রিজ, সেটা কি হবে, সেটাতে ড্যামেজ হবে। এবং এখানে একটা কথা বলা হচ্ছে যে দ্য ফাউন্ডেশন মাস্ট নট সেটেল অর ডিফ্লেক্ট সাফিসিয়েন্টলি। তার মানে হচ্ছে সে সেটেল করতে পারবে অথবা ডিফ্লেক্ট করতে পারবে, বাট টু এ সার্টেন লিমিট, ওই লিমিটের বাইরে সে কি করতে পারবে না, সেটেল করতে পারবে না। কারণ আমরা জানি যে উইথ টাইম একটা বিল্ডিং যদি আমি কনস্ট্রাকশন করি, এটা উইথ টাইম এটা একটা সার্টেন অ্যামাউন্ট অথবা একটা স্মল অ্যামাউন্ট হলেও সে আলটিমেটলি কি করবে, সয়েলটা সেটেল করবে ডিউ টু দ্য লোড। কিন্তু বাট সেই সেটেলমেন্ট অথবা ডিফ্লেকশনটা কোনো অবস্থাতেই টলারেবল রেঞ্জের বাইরে যেতে পারবে না। সো দ্যাট, কারণ যদি ওই রেঞ্জের বাইরে যদি চলে যায় তাহলে কি হবে, উপরের স্ট্রাকচারটা ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকবে। তো যখন একটা ফাউন্ডেশন এই তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করবে তখন আমরা সেই ফাউন্ডেশনটাকে বলতে পারবো হচ্ছে দিস ফাউন্ডেশন ইজ এ স্টেবল ফাউন্ডেশন। এখন হচ্ছে যে লোকেশন এবং ডেপথের ক্ষেত্রে, লোকেশন এন্ড ডেপথ অফ ফাউন্ডেশন, এটার ক্ষেত্রে কিছু ফান্ডামেন্টাল কিছু গাইডলাইন আছে যেটা আমাদেরকে একটা ফাউন্ডেশন ডিজাইন অথবা কনস্ট্রাকশনের সময় আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা আগে একটু নিচের কন্ডিশনগুলো একটু দেখি। যে the following factors should keep in mind during the selection of depth of foundation. একটা ফাউন্ডেশনে যখন আমরা কোন ডেপথে আমি ফাউন্ডেশনটাকে কনস্ট্রাক্ট করব, কোন লোকেশনে করব, সেটার জন্য কিছু জিনিস আমাকে আগে থেকে মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে এরোশন অফ সয়েল, মানে সয়েলটা কি এরোশন হওয়ার চান্স আছে কিনা যেই সয়েলটার উপরে আমি ফাউন্ডেশনটা কনস্ট্রাক্ট করছি। যেমন পদ্মার ক্ষেত্রে যেটা হয়েছে, যে পদ্মার ক্ষেত্রে কিন্তু যে পদ্মার নিচের মাটি কিন্তু কি হয়, ইরোডেড হয় উইথ টাইম। সো তুমি ফাউন্ডেশনটাকে এমন কোনো জায়গায় তুমি কনস্ট্রাক্ট করতে পারবে না যেখানকার সয়েলটা হয়তো 2 বছর পরে স্কাওয়ার্ড হয়ে অথবা ইরোশন হয়ে সেখান থেকে সরে যাবে, তাহলে তো ফাউন্ডেশন স্টেবল হবে না, ফাউন্ডেশনটা টিকবে না। সো এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে আন্ডারগ্রাউন্ড ডিফেক্টস সাচ এজ রুট হোলস, ক্যাভিটিস এটসেট্রা। তো তার মানে হচ্ছে ধরো ফর এক্সাম্পল, ধরো শ্যালো ডেপথে আমি একটা ফাউন্ডেশন করলাম, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি ওইখানে এর আগে হয়তো একটা অনেক বড় একটা গাছ ছিল যেটা কেটে ফেলা অথবা তুলে ফেলার পরে ওইখানে কি হয়ে গেছে, ওই জায়গার সয়েলটা, ওইখানে অনেকগুলো ডিপ হোল আছে অথবা ক্যাভিটিস রয়ে গেছে, যেটার কারণে কি হতে পারে, আমি যদি সেগুলো যদি প্রপারলি টেক কেয়ার না করি আগে থেকে, সেগুলো যদি আগে থেকে যদি স্টেবিলাইজ না করি অথবা যদি ফিল না করি, তার উপরে যদি অটোমেটিক আগেই যদি ফাউন্ডেশনটা আমি কনস্ট্রাক্ট করে ফেলি, তাহলে দেখা যাবে কি যে পরবর্তীতে একটা লার্জার সেটেলমেন্ট হওয়ার চান্স আছে। তো সেই জিনিসটাও আমাকে কি করতে হবে, আগে থেকেই মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাডজাসেন্ট স্ট্রাকচার। ধরো আমি যেই লোকেশনটাতে অথবা যেই সাইটে ফাউন্ডেশনটা কনস্ট্রাক্ট করছি তার পাশে ধরো আরেকটা বিল্ডিং ছিল, তো সেইটার ফাউন্ডেশনটা আসলে কোথায় আছে, সেটার ফাউন্ডেশনটা কি তোমার জায়গার মধ্যে চলে আসছে কিনা, কারণ মাটির নিচে সে আগে কি করছে সেটা তো আমরা আসলে জানি না। হ্যাঁ, তো অ্যাডজাসেন্ট স্ট্রাকচারটার কি অবস্থা এবং তার যে নিচের যে ফাউন্ডেশন সেটার কি অবস্থা, সেটা সম্বন্ধেও একটা মিনিমাল আইডিয়া আমাদেরকে নিতে হবে। তারপরে হচ্ছে আসবে গ্রাউন্ড ওয়াটার লেভেল, যে ওয়াটার লেভেলটা কোথায় আছে। আমি যখন ফাউন্ডেশনটা কনস্ট্রাকশন করব, আমার ওয়াটার লেভেলটা কি, যে ডেপথে আমি কনস্ট্রাকশন করতে চাইছি তার নিচে না ওয়াটার লেভেলটা তার উপরে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ যদি উপরে হয় তাহলে দেখা যাবে কি ডেফিনেটলি আমি যখন এক্সকেভেট করবো ফাউন্ডেশন কনস্ট্রাকশন করার জন্য পানি উঠে আসবে, সেটাকে আমার কি করতে হবে, ওইখান থেকে রিমুভ করতে হবে, অথবা ওই পানির প্রেসারের জন্য কি হবে, আমার ফাউন্ডেশনের যে ডিজাইন যে ক্যালকুলেশন সেখানেও কি আসবে, একটা সার্টেন ইফেক্ট আসবে। তারপর হচ্ছে প্রেজেন্স অফ এক্সপান্সিভ সয়েল, এক্সপান্সিভ সয়েলের প্রেজেন্স আছে কিনা, যে একটা সয়েল ইন ফিউচারে সেটা এক্সপান্ড করার চান্স আছে কিনা,
ওই টাইপের সয়েলের প্রেজেন্স আছে কিনা, তাহলে সেটা থাকলেও সেটাও আমাকে কি করতে হবে, আগে থেকে টেক কেয়ার করতে হবে। এবং এইখানে এই ছবিটাতে কিছু গাইডলাইন দেওয়া আছে ফান্ডামেন্টাল, যে লোকেশনের জন্য। তো আমরা যদি একটু খেয়াল করি, যে তোমরা দেখো যে এটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল, এই যে এটা দেখা যাচ্ছে গ্রাউন্ড সারফেস, এই যে এই লাইনটা, এখানে হচ্ছে একটা কলাম আছে এবং এটার নিচে কি আছে, একটা এই যে দেখো একদম অল্প ডেপথেই একটা কি আছে, একটা ফুটিং আছে। এটা আমরা ধরে নিলাম যে একটা কি শ্যালো ফাউন্ডেশন, যেটার উইডথ হচ্ছে কি বি, এবং এটা হচ্ছে পুরাতন একটা স্ট্রাকচার, এটা আগে থেকে এখানে আছে। এখন তুমি যখন একটা নতুন ফাউন্ডেশন অথবা নতুন একটা ফুটিং ধরো পাশে তুমি কনস্ট্রাক্ট করতে চাচ্ছ, সেটার লোকেশনটা যাতে এটার সাথে কি না করে, ওভারল্যাপ না করে অথবা ইন্টারফিয়ার না করে, সেই জন্য একটা সার্টেন স্পেসিং তোমাকে মেনটেন করতে হবে। তো সেই স্পেসিং এর জন্য একটা গাইডলাইন দেওয়া আছে, এবং সেটা হচ্ছে খেয়াল করো যে ল্যাটারালি এই ডিরেকশনে তুমি কতটুকু ডিস্টেন্স তোমাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে এটার যে এজ আছে সেখান থেকে এইটার পুরনটার উইডথের সমান, মানে বি ডিস্টেন্স পরে যে তুমি কি করতে পারবা, অন্য ফুটিং তুমি এখানে প্লেস করতে পারবা। এটা হচ্ছে কি লিমিট ফর হরাইজন্টাল স্পেসিং ইন অল সয়েলস, এই যে এই লাইনটা, যে কোনো ধরনের সয়েলই হোক, তোমাকে এখানে যদি একটা ফুটিং থাকে, তুমি তার উইডথের সমান ডিস্টেন্সের ভিতরে অন্য কোনো ফুটিং দিতে পারবে না। তার মানে হচ্ছে তুমি যদি এখানে ফুটিং কনস্ট্রাক্ট করতে চাও, এটা তুমি করতে পারবে না, কারণ এটা কোথায় পড়বে, এই লাইনের ভিতরে পড়বে। অর্থাৎ এই ফুটিংটা থেকে তার উইডথের সমান ডিস্টেন্সের চাইতেও কম ডিস্টেন্সে আরেকটা ফুটিং কনস্ট্রাকশন হয়ে যাবে। তাহলে তোমাকে যদি নতুন কোনো ফুটিং এখানে ধরো কোনো প্রয়োজনে কনস্ট্রাক্ট করতে হয়, তাহলে তোমাকে সেটা কি করতে হবে, এই লাইনের বাইরে যেয়ে করতে হবে। এবং সেটার ডেপথটা কতটুকু হবে, নতুন যে ফুটিংটা সেটার ডেপথের জন্য কিছু গাইডলাইন আছে। সেটা হচ্ছে খেয়াল করো যে এখানে দুইটা ডটেড লাইন টানা আছে, একটা হচ্ছে এটার বটম যে সারফেস, এখানে একটা হরাইজন্টাল লাইন টানে এটার সাথে 30 ডিগ্রিতে, আরেকটা হচ্ছে এটার সাথে 40 ডিগ্রিতে। তো এই লাইনটা বেসিক্যালি হচ্ছে যদি এখানকার সয়েলটা যদি সফট সয়েল টাইপ হয় তার জন্য, আর যদি কি সফটের চাইতে যদি আরেকটু ইমপ্রুভ সয়েল হয়, যদি এভারেজ টাইপের সয়েল হয়, তাহলে তোমাকে কি করতে হবে, 45 ডিগ্রি লাইনটা ফলো করতে হবে। এবং খেয়াল করো এই যে এই লাইনটা বলা আছে, এই যে লাইনটা, এটা হচ্ছে লিমিট ফর বটম অফ নিউ ফুটিং ডিপার দেন ওল্ড ফুটিং। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে লাইনটা, এখানে যদি তুমি ধরো যদি এভারেজ সয়েল হয়, সেখানে যদি তুমি আরেকটা ফুটিং যদি কনস্ট্রাক্ট করতে চাও, ধরো এইটা আরেকটা ফুটিং, সেটার ডেপটা কি করতে পারবে না, এই লাইনটাকে ক্রস করে এই পাশে আসতে পারবে না, মানে এই ফুটিংটা এখানে আসতে পারবে না, এটার উপরে থাকতে হবে। সিমিলারলি যদি এটা যদি সফট সয়েল হয়, তাহলে তুমি যদি আরেকটা যদি ফুটিং কনস্ট্রাক্ট করতে চাও, তাহলে সেটাকে কি করতে হবে, এই লাইনটার উপরে থাকতে হবে, এই লাইনটার নিচে আসতে পারবে না। কারণ নিচে আসলে কি হবে, এখানে যে লোডটা আসতেছে সেটা আমরা পরবর্তীতে আরো আমরা প্রেসার বাল্ব লাস্ট সেমিস্টারে পড়ে এসেছিলাম, যতটুকু মনে আছে আমার, আমি এক্সপ্লেন করেছিলাম। তো ধরো যে এই ফুটিংটার একটা প্রেসার বাল্ব থাকবে, এই ফুটিংটারও একটা প্রেসার বাল্ব থাকতে পারে। সো এই দুটো যদি ওভারল্যাপ করে, তখন কি হবে, তোমাকে সেই ওভারল্যাপটাকে অ্যাভয়েড করতে হবে থ্রু ফলোইং দিস গাইডলাইন, যে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে। তার মানে ধরো ফর এক্সাম্পল এই ফুটিংটাকে তুমি কোনো অবস্থাতে এখানে কনস্ট্রাক্ট করতে পারবে না। এখানে কনস্ট্রাক্ট করলে কি করবে, সে দুইটা কন্ডিশন ভায়োলেট করবে। একটা হচ্ছে ল্যাটারাল যে লিমিট আছে সেটার ভিতরে সে চলে আসবে, প্লাস হচ্ছে কি এই যে ডেপথের যে গাইডলাইন সেটাকেও সে ভায়োলেট করবে। তার মানে হচ্ছে এই ধরনের কোনো সিনারিও যদি হয় যে ওল্ড ফুটিং আগে থেকেই আছে, তোমাকে নতুন কনস্ট্রাকশন এদিকে করতে হচ্ছে, তাহলে স্পেসিং এর ক্ষেত্রে এই দুটো ফান্ডামেন্টাল গাইডলাইন তুমি যখন লোকেশনটা সিলেক্ট করবা, তখন এইটাও তোমাকে মাথায় রাখতে হবে, যে ফাউন্ডেশন গুলো যাতে একটা আরেকটার সাথে কি না করে, ওভারল্যাপ না করে। ঠিক আছে, তো এখন আমরা দেখব হচ্ছে যে বিয়ারিং ক্যাপাসিটি অফ শ্যালো ফাউন্ডেশন, যে একটা শ্যালো ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটি আমরা আসলে কিভাবে ইভালুয়েট করতে পারি অথবা এস্টিমেট করতে পারি অথবা ডিটারমাইন করতে পারি। তো দুইটা কন্ডিশন তাকে অবশ্যই মানতে হবে, যে দ্য ফাউন্ডেশন মাস্ট বি স্টেবল এগেইনস্ট শিয়ার ফেলিওর অফ সাপোর্টিং সয়েল। তার মানে হচ্ছে যে ফাউন্ডেশন লোডের কারণে নিচের সয়েলটার কোনো অবস্থাতে শিয়ার ফেলিওর হতে পারবে না, মানে সয়েল ফেল করতে পারবে না। এবং নাম্বার 2, দ্য ফাউন্ডেশন মাস্ট নট সেটেল বিয়ন্ড এ টলারেবল লিমিট টু অ্যাভয়েড ড্যামেজ টু স্ট্রাকচার। তার মানে যে ফাউন্ডেশনের নিচে যে সয়েলটা আছে সেটা কোনো অবস্থাতেই কি করতে পারবে না, একটা টলারেবল রেঞ্জ গুলো আছে, যেটা হচ্ছে আই থিঙ্ক সুলতান ফারুক স্যার তোমাদেরকে সেটেলমেন্টটা পড়াচ্ছেন, ওইখানে এই জিনিসগুলো থাকবে।
তো ফাউন্ডেশনটা কোনো অবস্থাতেই একটা টলারেবল লিমিটের মধ্যে, টলারেবল লিমিটের বাইরে সে সেটেল করতে পারবে না। যদি সেটা করে তাহলে দেখা যাবে কি উপরের স্ট্রাকচারে ড্যামেজ হচ্ছে। তো এই দুইটা কন্ডিশন তাকে অবশ্যই ফুলফিল করতে হবে, এবং বেসিক্যালি বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করা হয় হচ্ছে এই দুইটা ক্রাইটেরিয়াকে মাথায় রেখে। একটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি ফ্রম শিয়ার ফেইলিউর থিওরি, আর একটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি কনসিডারিং সেটেলমেন্ট অফ সয়েল। তো আমরা একটু দেখবো যে কিভাবে শিয়ার ফেইলিউরটা কিভাবে কনসিডার করে বিয়ারিং ক্যাপাসিটি গুলোকে ডিটারমাইন করার প্রসিডিওর গুলা কি কি সেটা আমরা আলোচনা করব। কিন্তু এই থিওরি গুলোতে যাওয়ার আগে আমি এতক্ষণ যেই জিনিসগুলো বললাম সেখানে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা এটা একটু ডিসকাস করতে চাই। আফটার দ্যাট আমরা সেই শিয়ার ফেইলিউর যে থিওরি গুলো আছে সেখানে আমরা প্রসিড করব। বাট তার আগে লেটস টেক এ 2-minute break and see through the slides or rethink whether you have any question or not. সো আমরা তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা ডিসকাস করার পরে হচ্ছে আমরা ওই টপিকটাতে মুভ করব। আমি তোমাদেরকে বোধহয় আনমিউট করতে হবে। আই থিংক এখন তোমরা কোশ্চেন করতে পারবা। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা এখন করতে পারো। স্যার ফাউন্ডেশনের 30 ডিগ্রি 45 ডিগ্রি একটা ইয়ে দেখাছিলেন, যে এটা বুঝি নাই স্যার। এটা হচ্ছে ধরো যে ফর এক্সাম্পল তুমি যে সাইটটাকে কনস্ট্রাকশন করছো, হ্যাঁ, এটা তো তুমি প্রথমে সয়েল টেস্ট করবা। তো সয়েল টেস্টের রেজাল্ট থেকে তো তুমি প্রথমে একটা ধারণা পাবা যে সয়েলটা কি, সফট সয়েল না এভারেজ সয়েল, সেটা তুমি জানতে পারবা। যদি ধরো সফট সয়েল হয়, ধরো এইখানে পুরাতন একটা ফুটিং আছে, তো তোমার এদিকে হচ্ছে আরেকটা ফুটিং তুমি কনস্ট্রাকশন করবা। এখন সেটা লোকেশনটা তোমাকে সিলেক্ট করতে হবে যে কোথায় আমি সেটা কনস্ট্রাক্ট করব। তো ধরো এইখানে একটা ফুটিং আছে, এখন তুমি যদি চিন্তা করলো যে আমি এখানে আরেকটা ফুটিং দিয়ে দিব একবারে পাশে, হ্যাঁ, সেটা করা যাবে না। তো সেটার জন্য কি করতে হবে, একটা গাইডলাইন আছে যে এটা থেকে অ্যাটলিস্ট কতটুকু দূরে হতে হবে নতুন ফুটিংটা। হ্যাঁ, তো সেটার জন্য ধরো যে তুমি তো সয়েল টেস্টের রেজাল্ট থেকে তুমি জানো যে এটা হচ্ছে সফট সয়েল, তখন তুমি কি করবা, পুরাতন যে ফুটিংটা আছে সেখানে হচ্ছে এরকম যে সেটার বটম সারফেসে একটা হরাইজন্টাল লাইন টানবা, তার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আরেকটা লাইন টানবা। ঠিক আছে, এখন হচ্ছে তুমি চিন্তা করলা যে আমি কি করব, ফুটিংটাকে এইখানে দিব, এইখানে আমার ফুটিংটা দিতে হবে। তাহলে খেয়াল করো যে তুমি যদি এই যে এইখানে চলে আসো, এই যে নিচে চলে আসো, ঠিক আছে, তাহলে কি হবে, হরাইজন্টাল যে লিমিটটা আছে, হরাইজন্টাল লিমিট লাইন হচ্ছে এইটা, এই লাইনটা। তো তোমার ফুটিং পড়েছে এখানে, তার মানে ওকে, হরাইজন্টালি এটা কন্ডিশনটা স্যাটিসফাই করলো যে এই লাইনের ভিতরে আসেনি, এই লাইনের বাইরে পড়েছে। বাট 30 ডিগ্রি লাইনটা কোথায় দেখো, 30 ডিগ্রি লাইনটা এইখানে আছে। এখন তোমার ফুটিং চলে আসছে কোথায়, এই জায়গাতে। হ্যাঁ, তার মানে সে কি করেছে, ডেপথের জন্য তার যে লাইনটা ছিল, অথবা যে তার যে রেস্ট্রিক্টিং লাইনটা ছিল, সেটাকে সে ভায়োলেট করে নিচে চলে আসছে। তাকে থাকতে হবে কোথায়, তার উপরে। তার মানে তোমাকে তখন কি করতে হবে, শ্যালো ফাউন্ডেশনটাকে লোকেশনটা অথবা ডেপথটা চেঞ্জ করে কোথায় চলে যেতে, তার উপরে। এখন ধরো ফর এক্সাম্পল তুমি যদি আমার কার্সর লোকেশনটা খেয়াল করো, যে আমি ফুটিংটাকে এই যে এখানে দিলাম, ধরো এই যে এই জায়গায় একটা ফুটিং আমি এখানে দিলাম, তাহলে কি হবে, সে হরাইজন্টালি এই লাইনের বাইরে পড়লো, তার মানে ওভারল্যাপ করলো না এটার সাথে, হরাইজন্টাল কন্ডিশন ফুলফিল করলো। সিমিলারলি কি, এই যে 30 ডিগ্রি যে লাইনটা আছে তার উপরে সে আছে, সেই লাইনটা ক্রস করে সে নিচে চলে আসেনি, তার মানে সে ডেপথের যে গাইডলাইন সেটাও সে ফলো করলো। তার মানে দুইটার কন্ডিশনই সে স্যাটিসফাই করলো। তো তোমাকে হচ্ছে যখন তুমি নতুন ফুটিং এর যখন লোকেশন সিলেক্ট করবা, তোমাকে এই গাইডলাইনটা ফলো করতে হবে। আর যদি তোমার যদি
সয়েল কন্ডিশন যদি হয় এভারেজ, তাহলে তোমাকে 45 ডিগ্রি একটা লাইন টানতে হবে এবং সেম জিনিসটা তোমাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো এখন? স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হুম। স্যার এই যে ফুটিংটা, এটা তো স্যার সিঙ্গেল ফুটিং, মানে একটা কলামের জন্য। স্যার হুম। অনেক সময় স্ট্রাকচারে আসলে ম্যাট ফাউন্ডেশন করা হয়, সেটা আসলে পুরো এরিয়া জুড়ে দেওয়া হয় ম্যাট ফাউন্ডেশনটা। হুম। আসলে উইডটা অনেক বড়, তাহলে সেই উইডটা সমান জায়গায় যদি খালি রাখি, তাহলে তো স্যার আশেপাশে কেউ বাড়ি করতে পারবে না স্যার। মানে হচ্ছে তুমি বলতে চাচ্ছ যে আহ, এই যে ওল্ড ফুটিংটা এইখানে হচ্ছে একটা ম্যাট আছে, তাই তো? জি স্যার। হ্যাঁ, এইটা তো এই যে এখানকার যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ম্যাটের জন্য দেওয়া না, ইন্ডিভিজুয়াল ফুটিং এর জন্য দেওয়া। যদি এখানে যদি ইন্ডিভিজুয়াল ফুটিং হয় তাহলে তোমাকে এই গাইডলাইনটা ফলো করতে হবে, ম্যাটের জন্য না। স্যার ম্যাট হলে তখন কি করবো স্যার? ম্যাটের জন্য এরকম কোনো গাইডলাইন দেওয়া নাই। ম্যাটের জন্য তোমাকে হচ্ছে সার্টেন একটা ডিস্টেন্স মেনটেন করে তারপর তুমি তোমার কনস্ট্রাকশন করবে। এমনও তো হতে পারে যে ধরো যে ফর এক্সাম্পল ধরো এখানে একটা পাশের যে বাড়ি করেছে সে ম্যাট দিয়েছে, ঠিক আছে? এখন হচ্ছে তুমি কি করবা, তুমি কিন্তু ম্যাট দিবা না। হ্যাঁ, ধরো তুমি হচ্ছে ইন্ডিভিজুয়াল ফুটিং দিবা, তো তখন তোমাকে কি করতে হবে? ধরো যে তার তোমার হচ্ছে যে ফর এক্সাম্পল খেয়াল করো যে তার প্লট আর তোমার প্লটের বাউন্ডারি লাইন ধরো এইটা, তো তুমি তো তার প্লটের বাউন্ডারির ভিতরে তো ডেফিনেটলি তুমি ঢুকতে পারবা না, তাই তো? তোমাকে তোমার প্লটের মধ্যেই থাকতে হবে। এখন তুমি ধরো চিন্তা করলা যে আমার যে কর্নার যে ফুটিংটা সেটা আমি এইখানে দিব, তো এইখানে দেওয়ার পরে তুমি দেখতে পারলা যে কি এটা খুবই ক্লোজ হয়ে যাচ্ছে এটা, এবং এটার সাথে যেটা যে প্রেসার বাল্ব সেটা কি করবে, এটার সাথে এটা কোয়েনসাইড করবে। তখন তুমি কি করলা, তুমি তোমার ইঞ্জিনিয়ার যে থাকবে অথবা তোমার যে এক্সপার্ট থাকবে সে করতে পারে কি একটা ইকুইভ্যালেন্ট কনসিডারেশনে যেতে পারে। ফর এক্সাম্পল ধরো যে আমি যদি থাকি তাহলে আমি কি করব, তখন আমি চিন্তা করব কি যে তার তো এখানে কি আছে, একটা ম্যাট ফাউন্ডেশন দেওয়া আছে, ধরো এই ম্যাটের এই কর্নারে একটা কলাম আছে। তখন আমি চিন্তা করব যে ঠিক আছে, সে যদি ম্যাট না দিত তাহলে এখানে কি করতো, একটা ইন্ডিভিজুয়াল ফুটিং যদি দিত সেটার সাইজ কত হতে পারতো, ঠিক আছে? সেই সাইজটা আমি ইকুইভ্যালেন্টলি ডিটারমাইন করে আমি কি করতাম, সেখান থেকে ওই ইন্ডিভিজুয়াল যে আমি যেটা করলাম যে যদি ইন্ডিভিজুয়াল ফুটিং যদি সে জিতো তাহলে তার সাইজ কত হতে পারতো, সেইটার উইডথের সমান একটা জায়গা আমি কি করব, ফাঁকা রেখে তারপর আমি আমার কনস্ট্রাকশনটা শুরু করব। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কিনা, মানে এটার সাপ্লিমেন্টারি? এটা ক্লিয়ার কিনা, আমি আমি যেটা বোঝাইতে চাইছি তোমাকে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ইভেন আগের স্লাইড গুলো তো আমরা যতটুকু কভার করি। স্যার এভারেজ সয়েল এই অংশটা আসলে কতটুকু আর সফট সয়েল কতটুকু, স্যার এটা আসলে ডায়াগ্রাম থেকে বুঝতে পারিনি। কোন অংশটা কতটুকু? মানে স্যার এভারেজ সয়েলটা কতটুকু মানে জায়গা জুড়ে আছে আর সফট সয়েলটা কতটুকু, কারণ স্যার দ্বিতীয় সিঙ্গেল যে ফুটিংটা দেখানো হয়েছে স্যার ডায়াগ্রামে, এটা আসলে বলা হচ্ছে যে নিউ ফুটিং ইন এভারেজ সয়েল। তো এখন প্রশ্নটা মানে স্যার আমার প্রশ্নটা হচ্ছে এভারেজ সয়েলটা আসলে কতটুকু, মানে এরিয়াটা কতটুকু এভারেজ সয়েল? না না, তোমার বোধহয় বুঝতে একটু ইয়ে হচ্ছে, কারণ হচ্ছে যে যখন তুমি এভারেজ সয়েল কনসিডার করতেছো, ঠিক আছে, তখন তুমি সফট সয়েলের কথা ভুলে যাও। এখানে তো জাস্ট দুইটা গাইডলাইনই একই জায়গায় দেখানো আছে, সেই জন্য হয়তো তোমার কনফিউশনটা হচ্ছে। ধরো তুমি যখন এভারেজ সয়েল কনসিডার করছো, পুরো জায়গাটাই আসলে এভারেজ সয়েল, একটা জায়গায় তো দুই ধরনের সয়েল থাকা সম্ভব না, ঠিক আছে? আবার যদি সফট সয়েল হয় তাহলে পুরো জায়গাটাই হচ্ছে সফট সয়েল। জি স্যার, বুঝছি। বুঝতে পারছো? কারণ দুইটা এক জায়গায় দেখাইতে যে ওরা একই জায়গায় দুইটা জিনিস লিখছে, বাট যখন সয়েল থাকবে তখন হয়তো এটা এভারেজ সয়েল হবে না হলে সফট সয়েল হবে, দুটোর কম্বিনেশন হবে না। আচ্ছা, আমি আবার স্লাইডগুলো আরেকবার রিভিউ করি, তোমরা দেখো যে কোনো কোশ্চেন তোমাদের আছে কিনা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্লাইড। আমরা ডিপ এবং শ্যালো ফাউন্ডেশনের ডেফিনেশন নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে কিছু বেসিক ডেফিনেশন ছিল, বিয়ারিং ক্যাপাসিটি, অ্যালায়েবল বিয়ারিং ক্যাপাসিটি। তারপরে হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের ডেফিনেশন ছিল। তারপর ছিল যে শ্যালো ফাউন্ডেশন বলতে আসলে আমরা কোনগুলোকে বুঝি, সেগুলোর কিছু প্র্যাকটিক্যাল কিছু ফিগার। তারপরে ছিল হচ্ছে একটা স্টেবল ফাউন্ডেশনের রিকোয়ারমেন্ট কি কি। তারপর হচ্ছে যে লোকেশনের যে গাইডলাইনটা সেটা।
এখন তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি না থাকে সেক্ষেত্রে আমরা শিয়ার ফেইলিউর থিওরিতে যাব। স্যার যদি এটা কম্বাইন্ড ফুটিং হইতো তাহলে সেক্ষেত্রে যে বি এর যে মানে গাইডলাইনটা আছে যে বি ডিস্টেন্স পরে একটা লাইন টানা হয়েছে, তখন সেক্ষেত্রে বিটা কতটুকু নিব, আই থিঙ্ক কতটুকু নেওয়া হয়? এই আনসারটা আমি অলরেডি দিয়েছি। ম্যাটের ক্ষেত্রে যে আনসারটা দিয়েছি একই সেম জিনিস এখানেও অ্যাপ্লাই হবে। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা, কারোর যদি কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আমরা শিয়ার ফেলিউর থিওরিতে চলে যাই। তো শিয়ার ফেলিউর থিওরি আমরা কেন পড়ছি সেটার মূল কারণ হচ্ছে যে আমরা আগের স্লাইডটাতে বলে এসেছিলাম যে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ফর শ্যালো ফাউন্ডেশন। তোমাদেরকে কিন্তু আমি এই যে এখন যে টপিকটা পড়াচ্ছি এটা অবশ্যই কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, আমরা যাই পড়ছি সবকিছু কিন্তু কি শ্যালো ফাউন্ডেশনের জন্য, ডিপ ফাউন্ডেশন কিন্তু আমরা এখন আলোচনা করছি না। তো বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলস ফর শ্যালো ফাউন্ডেশন ইজ ক্যালকুলেটেড ইউজিং টু অ্যাপ্রোচেস টু স্যাটিসফাই দ্য সেফটি ক্রাইটেরিয়া। নাম্বার ওয়ান হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি ফ্রম শিয়ার ফেলিউর থিওরিজ। হ্যাঁ, যে শিয়ার ফেলিউর থিওরি কনসিডার করে কিভাবে আসলে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করা হয়। তো এই জন্য হচ্ছে যে শিয়ার ফেলিউরের কিছু প্যাটার্ন আছে অথবা কিছু টাইপ আছে, কিছু জেনারেলাইজড। হ্যাঁ, তো সেইগুলোর উপর বেস্ড করে আসলে শিয়ার ফেলিউর থিওরিগুলা ডিরাইভ করা। সেই জন্য আমরা হচ্ছে এখন কিছু ফান্ডামেন্টাল শিয়ার ফেলিউর থিওরিগুলা দেখব যে সেগুলো আসলে কি বলছে। নাম্বার ওয়ান যেটা, সেটাকে বলা হয় হচ্ছে জেনারেল শিয়ার ফেলিউর। তো এটা খেয়াল করে এটা কি বলছে যে let us look at a strip footing rest on thick sand or stiff cohesive soil as shown in figure মানে বলা হচ্ছে এই ফিগারটা খেয়াল করো। এই যে এখানে যে ওয়েভি যে লাইনটা, এটা হচ্ছে তোমার সয়েল সারফেস, এটা হচ্ছে একটা কলাম এবং এটার নিচে কি আছে, একটা ফুটিং আছে এবং এই ফুটিংটার উইডথ হচ্ছে কি বি। এবং হচ্ছে এইখানে যে সয়েলটা আছে এই সয়েলটা হচ্ছে আমাদেরকে কনসিডার করতে বলছে যে এটা হচ্ছে থিক স্যান্ড অথবা কি স্টিফ কোয়েসিভ, মানে একটু হার্ডার টাইপের সয়েল। এখন হচ্ছে যে এখানে যখন উপর থেকে যখন লোড আসবে তখন হচ্ছে নিচের যে সয়েলটা আছে সেই সয়েলটার লোড ডিফরমেশন বিহেভিয়ার কেমন হবে। এখানকার বি ফিগার যে বিটা সেটা খেয়াল করো। এই যে এখানে এক্স এক্সিসে আছে হচ্ছে তোমার কিউ মানে হচ্ছে প্রেসার, তার মানে হচ্ছে সয়েলের উপর থেকে যে প্রেসারটা আসতেছে ডিউ টু হচ্ছে লোড, এবং এই যে ভার্টিক্যাল এক্সিসটা এটা হচ্ছে সেটেলমেন্ট। তো এখন ধরো উপর থেকে যদি লোড আসে তাহলে কি করবে, নিচের সয়েলটা আস্তে আস্তে কি করবে, সেটেল করবে। উপর থেকে যদি আমি প্রেসার দিই তাহলে কি হবে, সয়েলটা সেটেল করবে। এখন খেয়াল করো যে কিউ, এই যে আমরা যদি এটা প্যাটার্নটা যদি দেখি, এই কার্ভটা যদি দেখি, এটা 0 0, এখানে প্রেসার 0, সেটেলমেন্ট 0। তারপর আস্তে আস্তে কি হচ্ছে, এই যে এক্স এক্সিসে আস্তে আস্তে প্রেসার বাড়ছে, আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে সেটেলমেন্টও বাড়ছে। এবং আফটার এ সার্টেন পয়েন্ট কি হচ্ছে দেখো, খেয়াল করো, প্রেসার কিন্তু আর বাড়ছে না, কার্ভটা কোথায় চলে আসছে, এইদিকে। প্রেসার বাড়ছে না, বাট স্টিল কি হচ্ছে, সেটেলমেন্ট অটোমেটিক্যালি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো তার মানে কি হচ্ছে, এই আফটার দ্যাট পয়েন্ট সয়েলটা কি করেছে, তার স্ট্রেংথ অথবা তার যে রেজিস্টিং ক্যাপাসিটি সেটা সে হারিয়ে ফেলেছে। তার মানে সয়েলটা কি করেছে, ফেল করেছে। ফেল করার কারণে কি হচ্ছে, উইদাউট গিভিং অর উইদাউট এনি ইনক্রিজ অফ লোডিং কি হচ্ছে, তার সেটেলমেন্টটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এখন খেয়াল করো যে এখানে কি বলছে, যে সেটেলমেন্ট উইল ইনক্রিজ উইথ ইনক্রিজিং লোড as এটা এন্ড হবে না, as depicted in figure B,
at point QU, a sudden failure in the soil surrounding the foundation take place and failure surface extend to the ground, heaving is seen on the ground. তার মানে হচ্ছে at this point সয়েলটা কি করলো, ফেল করলো, এবং হচ্ছে কি করা হবে, এই যে নিচে খেয়াল করো যে এই যে সারফেসটা, এই যে লাইনগুলো নিচে যে ড্র করা হয়েছে, এটাকে বলা হচ্ছে কি ফেইলিউর সারফেস। এবং উপরে এই নিচের সয়েলটা ফেল করার পরে, ওভারঅল সয়েলটা যখন ফেল করবে, তখন উপরে দেখা যাবে কি এই ধরনের একটা হিভিং দেখা যাবে। এই যে এটা ছিল অরিজিনাল সয়েল সারফেস, সয়েলটা ফেল করার পরে কি হচ্ছে, যে এখানকার মাটিগুলো একটু উঁচু হয়ে গেছে। তো ফেইলিউরের প্যাটার্নটা যখন এরকম হয়, তখন এই ফেইলিউর প্যাটার্নটাকে বলা হয়, অথবা যদি লোড ডিফ্লেকশন বিহেভিয়ারটা যদি এরকম হয়, লোড সেটেলমেন্ট বিহেভিয়ারটা, তখন এটাকে আমরা বলি হচ্ছে জেনারেল শিয়ার ফেইলিউর। হ্যাঁ, দিস আলটিমেট লোড ইজ কল্ড দ্য আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য ফাউন্ডেশন অ্যান্ড সাচ ফেইলিউর ইজ ডিফাইন্ড অ্যাজ জেনারেল শিয়ার ফেইলিউর। এবং হচ্ছে তখন এই যে যতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম বাড়লো লোড সেটেলমেন্টটা, যেটার পরে আসলে অ্যাকচুয়ালি সয়েলটা দেখা যাচ্ছে যে ফেল করতেছে, এই পয়েন্টটাকে, এই অ্যামাউন্ট অফ প্রেশার অথবা এই অ্যামাউন্ট অফ লোডটাকে বলা হচ্ছে কি এই সয়েলের অথবা এই ফাউন্ডেশনের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এটা হচ্ছে কনসিডারিং জেনারেল শিয়ার ফেইলিউর। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মানে এই প্যাটার্নটা আসলে কিভাবে আসলে, এটা হচ্ছে বেসড অন একটা কি স্টাডি, সামওয়ান স্টাডিড দ্যাট ওয়ান অ্যান্ড হি কাম আপ উইথ দিস কনক্লুশন, এবং এটা কি ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেড অ্যান্ড প্র্যাকটিসড। তারপরে যদি আমরা আসি সেকেন্ড যে ফেইলিউর প্যাটার্নটা আছে, সেটা হচ্ছে লোকাল শিয়ার ফেইলিউর। লোকাল শিয়ার ফেইলিউর, তো এটাতে খেয়াল করো এটা কি বলছে, এটার ডেসক্রিপশন। Let us consider a strip footing rest on medium dense sand and initial failure is associated with sudden jerk at QU1. ফর এক্সাম্পল খেয়াল করে এখানে একটা ফুটিং আছে, এটার নিচে একটা সয়েল আছে। ঠিক আছে, এই সয়েলটা আমরা এখানে বলছি যে কনসিডার করতে, যে এটা ধরে নিলাম যে মিডিয়াম ডেন্স সয়েল। হ্যাঁ, তো এটাতে যখন লোডটা আসবে, এই টাইপের সয়েলে যখন হচ্ছে আমরা লোডটা দিব, তখন দেখা যাবে কি লোডের সাথে সাথে কি হচ্ছে, ইনিশিয়ালি সেটেলমেন্টটা বাড়ছে। আফটার এ সার্টেন পয়েন্ট এখানে এসে কি করবে, একটা জার্কিং হবে, অথবা কি হবে, এই যে কার্ভটা সেটা কি হয়ে যাচ্ছে, একটা ডিসকন্টিনিউটি শো করতেছে, অথবা আগের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্ন থেকে একটা ডিফারেন্ট প্যাটার্ন শো করতেছে। বাট হাউএভার আগেরটার মতো কিন্তু হচ্ছে না। খেয়াল করো আগেরটাতে কি হয়েছিল, এটার পরে কি হয়ে গেছে, কোনো প্রেসার বাড়ছিল না, বাট কি হচ্ছে, সেটেলমেন্ট অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছিল। এখানে কিন্তু সেম জিনিস হচ্ছে না, এখানে কি হচ্ছে, বাট এইটার পরেও হচ্ছে কি হচ্ছে, প্রেসার বাড়তেছে, সাথে সাথে কি হচ্ছে, সেটেলমেন্ট বাড়তেছে। তার মানে কি সয়েলটা কিন্তু পুরোপুরি তার স্ট্রেংথ লুজ করে না, অথবা তার রেজিস্টিং করার যে ক্যাপাসিটি সেটা সে আগেরটার মতো, আগের যে গ্রাফটা আমরা দেখেছি সেটার মতো এই ক্ষেত্রে কিন্তু হয় নাই। কারণ স্টিল আগের মতো সেম রেটে না হলেও ডিসকন্টিনিউয়াস ওয়েতেও কিন্তু সে হচ্ছে কি আস্তে আস্তে বাড়ছে। তারপরে দেখো ডেসক্রিপশনটা কি বলছে, যে হাউএভার ফার্দার ইনক্রিজিং লোড রেজাল্টস ইন ইনক্রিজিং সেটেলমেন্ট অ্যান্ড ফেইলিউর অকার্স এট Q2, এবং ফাইনালি তোমার লোডটা যখন Q2 তে চলে গেল, Q2 পরে খেয়াল করো যেই রেটে এটা বাড়ছিল, এখানে এসে কি হয়ে গেছে, লাইনটা কিন্তু আরো স্টিপ হয়ে গেছে। দেখা যাচ্ছে কি খুব অল্প, এই Q2 পরে খুব অল্প পরিমাণ লোডের কারণে হিউজ অ্যামাউন্টের একটা কি হচ্ছে, সেটেলমেন্ট এখানে হচ্ছে। তার মানে আলটিমেট ফেইলিউরটা কোথায় হচ্ছে, এই Q2 তে এসে সয়েলটা ফাইনালি ফেল করতেছে। বাট আফটার Q1 ইট শোজ এ ডিসকন্টিনিউটি অথবা কি ইরেগুলার প্যাটার্ন। তার মানে Q1 এ কি হয়েছে, তার একটা লোকালাইজড একটা ফেইলিউর একটা হয়েছে। তার মানে হচ্ছে ফর এক্সাম্পল হয়তোবা Q1 এই পয়েন্টে যখন আসলো, তারপরে দেখা গেল কি যে তার যে সারাউন্ডিং যে সয়েলটা আছে নিচে, সেটা হয়তোবা পার্শিয়ালি তার স্ট্রেংথ লুজ করেছে, বাট স্টিল ইট হ্যাজ সাম রেজিস্টিং ক্যাপাসিটি। তারপরে আস্তে আস্তে যখন আরো লোড আসলো, তারপরে Q2 তে যে সে কি করলো, আলটিমেটলি সে ফেল করলো। দ্য লোড পার ইউনিট এরিয়া এট হুইচ ফেইলিউর অকার্স ইজ দ্য আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। তার মানে হচ্ছে ফাইনালি যখন এই যে Q2 তে এসে যখন সয়েলটা পুরোপুরি ফেল করলো, তখন সেটাকে বলা হবে কি লোকাল শিয়ার ফেইলিউরের ক্ষেত্রে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। আর আগেরটাতে কি ছিল, শুধুমাত্র একটা পয়েন্টই ছিল, একটা পয়েন্টের পরে ক্লিয়ারলি দেখা গেছে যে কি সয়েলটা ফেল করেছে। বাট এই ক্ষেত্রে জিনিসের লোড সেটেলমেন্ট প্যাটার্নটা একটু কি ডিফারেন্ট। তারপরে আরেকটা শিয়ার ফেইলিউর প্যাটার্ন আছে, সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পাঞ্চিং শিয়ার ফেইলিউর, এবং অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ
যে সয়েলটা কি করবে, মানে ফুটিংটা পাঞ্চ সয়েলের মধ্যে বেসিক্যালি সেটেল করবে। তার মানে হচ্ছে এইখানে কলাম থেকে লোড আসবে, এই হচ্ছে ফুটিংটা কি হবে, আস্তে করে প্রেসড হবে নিচের দিকে, এবং হচ্ছে সয়েলটা এই সারফেস, এই ধরনের সারফেসের অ্যালং উইথ দিস সারফেসে সয়েলটা কি করবে, আলটিমেটলি ফেল করবে উইথ শিয়ার। তার মানে হচ্ছে এখানে ধরো একটা সয়েল আছে, এখানে একটা সয়েল সারফেস আছে, একটা আরেকটার সাথে স্লাইড করে এখানে একটা কি হবে, একটা ফেলিউর সারফেস জেনারেট হবে। এখানে বলা হচ্ছে যে লেট আস কনসিডার এ স্ট্রিপ ফুটিং rest on loose sand and the load settlement plot is shown in figure. তো বেসিক্যালি হচ্ছে পাঞ্চিং লুজ স্যান্ড মানে হচ্ছে উইক স্যান্ড। তো তাহলে তার উপরে যদি আমি একটা লোড দেই অথবা একটা ফুটিং কনস্ট্রাক্ট করে সেখানে যদি লোড অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, নিচে যদি খুব নরম মাটি থাকে অথবা লুজ স্যান্ড থাকে, তার মানে অটোমেটিক্যালি সে পাঞ্চ করে ভিতরের দিকে চলে যাওয়াটা কি রিলেটিভলি তার জন্য ইজি, খুব ইজিলি দেখা যাবে এটা কি পাঞ্চ করে নিচের দিকে সেটেল করে গেছে। ইন দিস কেস দ্য ফেইলিউর অফ সয়েল উইল নট এক্সটেন্ড টু দ্য গ্রাউন্ড। এই ক্ষেত্রে কি হয়, আগের দুইটা ক্ষেত্রেই কিন্তু হিভিং দেখা গেছে, লোকাল শিয়ার ফেইলিউরও সেটা দেখা গেছে, বাট কি পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে এটা দেখা যাবে না। এবং হচ্ছে বিয়ন্ড দ্য আলটিমেট দ্য লোড সেটেলমেন্ট রেসপন্স উইল বি স্টিপ অ্যান্ড প্র্যাকটিক্যালি লিনিয়ার। দিস টাইপ অফ ফেইলিউর ইন দ্য সয়েল ইজ কল্ড পাঞ্চিং শিয়ার ফেইলিউর। এখানে খেয়াল করো যে ইনিশিয়ালি পাঞ্চিং শিয়ার ফেইলিউর হওয়ার আগ পর্যন্ত, যে কিউ হওয়ার আগ পর্যন্ত লোড বাড়ছে, সেটেলমেন্টও কি হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, বাট আলটিমেটলি যখন সয়েলটা ফেল করে গেল, ফেল করার পরে কি হচ্ছে, এই লাইনটা দেখো কিন্তু আগের চাইতে অনেক বেশি স্টিপ হয়ে গেছে, যে খুব অল্প পরিমাণ, এই পয়েন্ট থেকে আমরা যদি এই পয়েন্ট চিন্তা করি কতটুকু, খুব অল্প পরিমাণ লোড কিন্তু এখানে বেড়েছে, এখান থেকে এই পয়েন্টটা হয়তো আসছে, বাট সেটেলমেন্ট কোথা থেকে কোথায় চলে আসছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অনেক বেশি সেটেলমেন্ট হয়ে গেছে। তার মানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কি যে এই পয়েন্টের পরে সয়েলটা ফেল করে গিয়েছে। তো এই তিনটা হচ্ছে মোটামুটি ইন জেনারেলি যে তিন টাইপের ফেইলিউর আসলে কনসিডার করা হয়, অথবা যে তিন ধরনের ফেইলিউর প্যাটার্নের উপর বেসড করে বিয়ারিং ক্যাপাসিটি ডিটারমিনেশনের ইকুয়েশনগুলো আসলে এই তিনটার উপর বেসড করে ডিরাইভ করা। সো তোমাদেরকে এই তিনটা সম্বন্ধে এই ফান্ডামেন্টাল আইডিয়াগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, যে জেনারেল শিয়ার যখন ফেইলিউর যখন বলছে, তখন আসলে তার মানে ওই সয়েলের বিহেভিয়ার প্যাটার্নটা কিরকম, ওই সয়েলের বিহেভিয়ার প্যাটার্নের জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে এই সয়েলটার বিহেভিয়ারটা আসলে বেসিক্যালি এইরকম, লোড ডিফরমেশন বিহেভিয়ারটা। যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের এটাকে খুব সম্ভবত মোর অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমি বলি, যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে টার্মিনোলজি গুলা অথবা যে পরিমাপের যে এককগুলো আছে, যেমন কি প্রেসার এবং সেটেলমেন্ট, সেগুলোর রেসপেক্টে আমাদেরকে কথা বলতে হবে। তো আমাদেরকে মেইনলি মাথায় রাখতে হবে হচ্ছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, যখন আমি কথা বলবো আমাকে এইটার রেসপেক্টে জিনিসটা এক্সপ্লেইন করতে হবে। সিমিলারলি লোকাল শিয়ার ফেইলিউরের ক্ষেত্রেও আমাকে এই বিহেভিয়ার প্যাটার্নটা মাথায় রাখতে হবে, পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে এই বিহেভিয়ার প্যাটার্নটা মাথায় রাখতে হবে। তিনটার মধ্যে ডিফারেন্স কি সেটাও আমাকে বুঝতে হবে। তো এখন আমরা পড়বো হচ্ছে যে কিভাবে আসলে বিয়ারিং ক্যাপাসিটি মানে আমরা আসলে ক্যালকুলেট করব। হ্যাঁ, সেটার জন্য কি কি ফর্মুলা আমাদের অ্যাভেলেবেল আছে, কি কি থিওরি অ্যাভেলেবেল আছে। তো সবচেয়ে মোস্টলি কমনলি ইউজড যেটা, সেটা হচ্ছে টারজাগি বিয়ারিং ক্যাপাসিটি থিওরি। এবং সে কি করেছে আমরা একটু দেখি, যে দ্য মেথডস অফ ক্যালকুলেটিং দ্য আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ শ্যালো স্ট্রিপ ফাউন্ডেশন। তার মানে হচ্ছে এই থিওরির মাধ্যমে আমরা কি করতে পারবো, শ্যালো ফাউন্ডেশনের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আমরা ডিটারমাইন করতে পারবো। বাই প্লাস্টিক থিওরি ডেভেলপ considerably over the years since 1943. Over the years since Tarjagi first proposed a method by taking into account the weight of the soil by principle of superposition. ঠিক আছে, এখানে হচ্ছে এই মেথডটা বেসিক্যালি ডেভেলপ করা হচ্ছে বাই দিস জেন্টলম্যান নেমড Tarjagi in 1943, but after that some other researchers also contributed, and finally যে ভার্সনটা এখন আসলে অ্যাভেলেবল আমরা সেটাই দেখবো। হ্যাঁ, বেসড অন হচ্ছে প্লাস্টিক থিওরি অ্যান্ড প্রিন্সিপাল অফ সুপারপজিশন ইউজ করে তারা এই জিনিসগুলো কনসিডারেশনে নিয়ে এই থিওরিটা ডেভেলপ করেছে, বাট হুইচ ইজ নট ইন দ্য স্কোপ অফ দিস কোর্স, কারণ আমরা আসলে ওই প্রিন্সিপাল অফ সুপারপজিশন অথবা প্লাস্টিসিটি থিওরিতে এখানে আসলে আলোচনা করতে চাচ্ছি না। আমাদের টার্গেট হচ্ছে কিভাবে বিয়ারিং ক্যাপাসিটি আসলে ক্যালকুলেট করা যায়, সেই থিওরিটা আসলে জানা এবং সেটাকে অ্যাপ্লাই করা। বাট তোমরা কেউ যদি ইন্টারেস্টেড হও, সেক্ষেত্রে তোমরা টারজাগির যে পেপারটা আছে সেটা তোমরা পড়তে পারো।
And Tarjagi extended the theory of Prandtl 1921. Basically হচ্ছে Prandtl-এর একটা থিওরি ছিল, Tarjagi সেটাকে হচ্ছে সেটার উপরে কাজ করে সেটাকে এক্সটেন্ড করেছে। Prandtl developed an equation based on his study of the penetration of long hard metal punched into softer materials for computing ultimate bearing capacity. So Prandtl-এর যে কাজটা ছিল সেটাও যদি তোমরা পড়তে চাও তাহলে তার 1921 এর যে পেপারটা সেটা তোমাকে পড়তে হবে। এবং হচ্ছে এখানে খেয়াল করো জেনারেল শিয়ার ফেলিওর অ্যাজিউমড বাই Tarjagi, এবং Tarjagi যে বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশনটা আমাদেরকে দিয়েছে সেটা বেসড অন কি, এই যে জেনারেল শিয়ার ফেলিওর কনসিডার করে সে তার ইকুয়েশনটা ডিরাইভ করেছে। তার মানে তুমি যখন Tarjagi-র ইকুয়েশনটা ইউজ করো তখন তোমাকে মাথায় রাখতে হবে যে দিস ইকুয়েশন ওয়াজ ডিরাইভড অর ডেভেলপড বেসড অন জেনারেল শিয়ার ফেলিওর ক্রাইটেরিয়া। সো এখানে খেয়াল করো যে এখানে একটা ফুটিং দেওয়া আছে যেটার উইডথ বি, এবং হচ্ছে এখানে সয়েল থেকে প্রেসার আসতেছে যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো, সেই অ্যামাউন্টটা কত কিউডি, যেহেতু হচ্ছে কি ফাউন্ডেশনটা ডি ডেপথে আছে, তার উপরে কি ডি ডেপথ জুড়ে সয়েল আছে, সয়েলের ইউনিট ওয়েট যদি গামা হয় তাহলে সয়েলের কারণে এই ডেপথে কি, এই সয়েলটার কারণে এই ডেপথে গামা ডি পরিমাণ লোড আসবে। এবং হচ্ছে সয়েলের যে কোয়েশন যদি কোয়েসিভ সয়েল হয় সেটা হচ্ছে সি প্রাইম, এবং ফ্রিকশন অ্যাঙ্গেল যেটা আমরা জানি যে সয়েলের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন সেটা হচ্ছে ফাই প্রাইম। তো এখন আমরা দেখবো যে Tarjagi-র বিয়ারিং ক্যাপাসিটি সে যে ইকুয়েশনটা দিয়েছে আমাদেরকে সেই ইকুয়েশনটা আসলে কি এবং সেটাকে কিভাবে ইউজ করতে হয়। Tarjagi developed his bearing capacity equation for strip foundations as QU হচ্ছে ultimate bearing capacity of the foundation, এটা is equal to হচ্ছে CNC plus QNQ plus হচ্ছে half gamma B n gamma। তো এখানে NC NQ and হচ্ছে তোমার n gamma যেটা, এই টার্মগুলো হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর। সো এই ফ্যাক্টরগুলো ক্যালকুলেট করা হচ্ছে এই তিনটা ফর্মুলা দিয়ে। NQ এর যে ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা দেখাই যাচ্ছে, বাট এখানে তোমাকে কি করতে হবে, একটা সয়েল প্যারামিটার ইউজ করতে হবে ফাই আমরা জানি কি সয়েলের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। সো ফাই যদি আমরা জানি NQ কম্পিউট করতে পারবো, সিমিলারলি NC তো NQটা জানতে হবে প্লাস হচ্ছে কি ফাইটা জানতে হবে, সেক্ষেত্রে আমরা NC কম্পিউট করতে পারবো। এবং n গামাতে হচ্ছে ফাই জানতে হবে প্লাস হচ্ছে কেপি গামা, এটা হচ্ছে প্যাসিভ প্রেসার কোএফিসিয়েন্ট। সো আমরা বিয়ারিং ক্যাপাসিটির এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমরা পড়বো হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট। ওই চ্যাপ্টারে হচ্ছে বেসিক্যালি আমরা এই যে কিভাবে প্যাসিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে হয় অথবা এটা কি জিনিস সেটা আমরা ওইখানে ডিসকাস করব। বাট এই ফ্যাক্টরটা আসলে প্রয়োজন এন গামাটা ক্যালকুলেট করার জন্য। তো এই তিনটা যখন ফ্যাক্টর আমাকে কম্পিউট করা হয়ে যাবে, সি হচ্ছে আমার কি সয়েলের কোয়েশন যেটা আমরা আগের স্লাইডে দেখলাম, এবং হচ্ছে এই কিউটা হচ্ছে কি পরিমাণ লোড আসলে কি উপর থেকে আসতেছে ফাউন্ডেশন লেভেলে, কিউ হচ্ছে গামা আমরা কি জানি সয়েলের যে ইউনিট ওয়েট সেটা, বি হচ্ছে ফাউন্ডেশনের উইথ। তাহলে এই সবগুলো যদি আমরা যখন জানবো তখনই আমরা কি করতে পারবো ফাউন্ডেশনের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা ক্যালকুলেট করতে পারবো অ্যাকর্ডিং টু কি Tarjagi's ফর্মুলা। এখন হচ্ছে যে এই ফর্মুলাগুলো বেসিক্যালি হচ্ছে মেমোরাইজ করা অথবা মনে রাখা একটু ডিফিকাল্ট। সো সেই জন্য হচ্ছে কিছু চার্টও অ্যাভেলেবেল আছে যেখান থেকে হচ্ছে সরাসরি যদি আমরা যদি ফাই ভ্যালুটা জানি, এই যে বিভিন্ন ফাই ভ্যালুর জন্য NC NQ n গামা এই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, এবং এইগুলো ক্যালকুলেট করা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি এই ফর্মুলাগুলো দিয়ে। সো যদি কোনো প্রবলেম যদি তোমাদেরকে সলভ করতে দেওয়া হয় তো সেক্ষেত্রে হচ্ছে আই হোপ যে এই চার্টগুলো আসলে দেওয়া থাকবে, তুমি ইজিলি চার্ট থেকে এই ভ্যালুগুলো তুমি নিয়ে তুমি কিউইউটা ক্যালকুলেট করতে পারবা। সো আমরা কিছু প্রবলেম সলভও দেখবো, যে মানে বইয়ের কিছু প্রবলেম আমরা সলভ করব, প্র্যাকটিস করব। সো সেখানেও দেখবো আসলে কিভাবে এগুলো ইউজ করতে হয়। তো এখন খেয়াল করো যে আগেরটা ছিল কি স্ট্রিপ ফাউন্ডেশনের জন্য Tarjagi-র বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশনটা ছিল প্রথম আমরা যেটা দেখলাম একটু আগে। এখন হচ্ছে যে মানে ফাউন্ডেশনের শেপ তো স্কোয়ার হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে, সার্কুলার হতে পারে, তো সেগুলোর জন্য আসলে বিয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশন গুলা কিরকম। ফান্ডামেন্টাল ইকুয়েশনটা সেমই, ওই যে CNC QNQ গামা বি এন গামা, বাট ফ্যাক্টর গুলো একটু ডিফারেন্ট। সো এগুলো একটু মাথায় রাখতে হবে যে এখানে 1.3 এখানে 0.4। সিমিলারলি রেক্টেঙ্গুলার ফাউন্ডেশন যদি হয় সবকিছু একই, প্লাস হচ্ছে কিছু ফ্যাক্টর এখানে ইনকর্পোরেট করা বেসড অন কি শেপ, যেমন বি হচ্ছে রেক্টেঙ্গুলার ফাউন্ডেশনের উইডথ, এল হচ্ছে কি লেন্থ। সিমিলারলি এটা কি অন্যান্য পার্টেও যে মডিফিকেশন গুলা কম্পেয়ার টু দিস ফান্ডামেন্টাল ইকুয়েশন সেগুলো কি বেসড অন কি ফাউন্ডেশন ডাইমেনশন।
সিমিলারলি সার্কুলারের ক্ষেত্রে কি ইকুয়েশনটা একটু ডিফারেন্ট, জাস্ট ফ্যাক্টরগুলো কি এই ফ্যাক্টরগুলো এখানে একটু আলাদা। সো তোমাদেরকে এই ইকুয়েশনগুলো আসলে মাথায় রাখতে হবে যে যদি রেক্টাঙ্গুলার ফাউন্ডেশনের সরাসরি যদি তোমার ইকুয়েশনটা জানা থাকে তুমি ইজিলি এটা ইনকর্পোরেট করে ফেলতে পারবে, কারণ হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা সবার জন্যই সেম, জাস্ট ফ্যাক্টরগুলো এটা মনে রাখাও খুব একটা ডিফিকাল্ট কাজ না। আই থিঙ্ক যেহেতু ফ্যাক্টর কম, শুধুমাত্র বি আর এল এর উপর ডিপেন্ডেন্ট, তোমরা ইজিলি এটা মনে রাখতে পারবা। তারপরে আসবে হচ্ছে টারজাগিস থিওরি ফর লোকাল শিয়ার ফেলিওর, যে যদি লোকাল শিয়ার ফেলিওর যদি হয় সেক্ষেত্রে হচ্ছে মানে লোকাল শিয়ার ফেলিওর যদি টারজাগিস সেটাও কনসিডার করেছে যে প্রাইমারিলি তো ডেভেলপ করা হচ্ছে জেনারেল শিয়ার ফেলিওরের জন্য, বাট আফটার দ্যাট ইট ওয়াজ এক্সটেন্ডেড, এবং সেক্ষেত্রে হচ্ছে সি এবং ফাইটা একটু মডিফাই করে নিতে হয়। ফর লোকাল শিয়ার ফেলিওর the shear strength parameters are to be reduced as per the following equation. C টাকে মডিফাই করে নিতে হবে, যে অরিজিনাল সি কে 0.67 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে, এবং ফাই কেও 10 ইনভার্স 0.67 10 ফাই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে ফাইটা ক্যালকুলেট করে নিতে হবে। তারপরে এই দুইটা ফ্যাক্টরকে আমরা ইকুয়েশনে ইউজ করতে পারবো যদি লোকাল শিয়ার ফেলিওর বলা থাকে যে সয়েলের ফেলিওর প্যাটার্নটা হচ্ছে লোকাল শিয়ার ফেলিওর, এবং যদি বলা হয় যে লোকাল শিয়ার ফেলিওর কনসিডার করে টারজাগির ইকুয়েশন ইউজ করে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করার জন্য। তারপরে আছে হচ্ছে কেমটনস বিয়ারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে আরেকজন সায়েন্টিস্টের কাজ। তো অ্যাকর্ডিং টু হিম এই ইকুয়েশনটা ইউজ করে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করা যায়, বাট হিজ equation was developed. Skemptons developed the following equation for strip foundation. এটা হচ্ছে strip foundationের জন্য unsaturated, এখানে লেখাটা দেখা যাচ্ছে না, খুব সম্ভবত এখানে ক্লে লেখা, আমি আসলে saturated clay soil এর জন্য Skempton developed the following equation for strip foundation on saturated clay soil. এখন যদি ফাউন্ডেশন শেপ যদি ডিফারেন্ট হয়, যদি রেক্টেঙ্গুলার হয়, তাহলে কি করতে হবে, এই এনসি যে টার্মটা ছিল এই এনসিটাকে কি করতে হবে একটু মডিফাই করে নিতে হবে বেসড অন কি রেক্টেঙ্গুলার ফাউন্ডেশনের ডাইমেনশন বি বাই এল, বি হচ্ছে উইডথ, এল হচ্ছে কি লেন্থ। তারপরে হচ্ছে আসো যে এবং হচ্ছে এখানে আরেকটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে এনসিএস। এনসিএসটা হচ্ছে স্কোয়ার ফাউন্ডেশনের ক্ষেত্রে, এবং সেটা পাওয়া যাবে হচ্ছে এই চার্ট থেকে। এই চার্টের এক্স এক্সিসে আছে হচ্ছে ডিএফ বাই বি, ডিএফ হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন ডিভাইডেড বাই হচ্ছে বি মানে হচ্ছে উইডথ অফ ফাউন্ডেশন, এবং এইটার রেশিওটা যখন আমরা জানবো সেটা ধরো যদি রেশিও যদি আসে 2.5 তাহলে 2.5 থেকে আমি কোথায় চলে যাব, উপরের দিকে চলে যাব, এবং যদি স্কোয়ার ফাউন্ডেশনে তাহলে আমি কোন লাইনে আসবো, এই লাইনে আসবো। এই লাইনে এসে এই লাইনের যে করেসপন্ডিং যে এনসি ভ্যালুটা সেটা আমি নিব, সেটা কত আসবে ধরে নিলাম কত, এই পয়েন্টে অ্যারাউন্ড 8.7, তাহলে এই ভ্যালুটা কত হবে 8.7, তাহলে সেটা দিয়েও আমরা কি করতে পারবো রেগুলারের জন্য ফাইনালি এনসি ভ্যালুটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এটা ছাড়াও হচ্ছে নিচের দুইটা ইকুয়েশন দিয়েও কি করা যায় এই এনসিআর ভ্যালুটা অথবা রেক্টেঙ্গুলার ফাউন্ডেশনের জন্য এনসি ভ্যালুটা ক্যালকুলেট করা যায়। যদি ডি বাই বি, ডি মানে হচ্ছে ডেপথ, বি হচ্ছে উইডথ অফ ফাউন্ডেশন, যদি এটা 2.5 এর নিচে হয় তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো, আর যদি কি হয় সেটা এই ফ্যাক্টরটা যদি ডি বাই বি যদি 2.5 এর উপরে হয় তাহলে আমরা এনসি বের করার জন্য এই ইকুয়েশনটা ইউজ করবো। এনসিটা বের হয়ে যাওয়ার পরে আমরা সেটা কোথায় বসাবো, এই আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশনে আমরা এটাকে ইনসার্ট করবো, সো দ্যাট উই ক্যান ক্যালকুলেট ultimate bearing capacity of the soil or the foundation according to Skempton bearing capacity theory. তারপরে হচ্ছে ইফেক্টস অফ ওয়াটার টেবল, যেটা আমরা বলেছিলাম যে একদম শুরুতে আমরা পড়ে এসেছিলাম যে ওয়াটার টেবিলের লোকেশনটা কোথায় সেটাও হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অথবা একটা ফাউন্ডেশনের কনস্ট্রাকশনের জন্য ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে দ্য প্রিসিডিং থিওরিজ, তার মানে হচ্ছে এখন পর্যন্ত আমরা যে থিওরিগুলো দেখে এসেছি, আগের থিওরিগুলো যেগুলো আমরা পড়লাম,
preceding theory is based on the assumption that the water table lies at considerable depth below the foundation level. তার মানে হচ্ছে আগের থিওরিগুলা হচ্ছে কনসিডার করেছে যে ওয়াটার টেবিলটা হচ্ছে কি এই যে ফুটিং তার কি নিচে। এখন হচ্ছে যে বাট যদি কি হয় যে ওয়াটার টেবিলটা যদি ফাউন্ডেশনের উপরে হয় সেক্ষেত্রে কি হবে, হাউএভার এফেক্ট অফ ওয়াটার টেবিল শুড বি কনসিডার্ড ইন দ্য ফলোইং কেস। তার মানে হচ্ছে যে এই কেসটা দেখো ফাউন্ডেশন কোথায় এই ডেপথে, ওয়াটার টেবিল কোথায় তার উপরে, তখন আমাদেরকে কি করতে হবে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করার জন্য এই থিওরিটা ইউজ করতে হবে। সিএনসি কিউ সবকিছু আগের মতো আছে, হাফ এখানে কি করা হচ্ছে গামা প্রাইম ইউজ করা হচ্ছে। গামা প্রাইম আই থিঙ্ক তোমরা এটা পড়ে এসছো, গামা প্রাইম হচ্ছে ইফেক্টিভ প্রেসার। তার মানে হচ্ছে উপরে সয়েলের কারণে ফাউন্ডেশন লেভেলে যে প্রেসারটা আসতেছে সেখান থেকে কি করতে হবে, আমাকে পোর ওয়াটার প্রেসারটা বিয়োগ করে দিতে হবে, ওয়াটার প্রেসারটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি কি পেয়ে যাব গামা প্রাইম। বাকিটা ইকুয়েশন আগে যা ছিল অ্যাজ ইট ইজ সেম। যদি ওয়াটার টেবিলের লোকেশন যদি ফাউন্ডেশন লেভেলের উপরে হয় তাহলে আমাদেরকে জাস্ট এই প্রেসারের জায়গায় কি করতে হবে, ইফেক্টিভ ওয়াটার প্রেসারটা ইউজ করতে হবে আফটার ডিডাক্টিং পোর ওয়াটার প্রেসার ফ্রম দ্য টোটাল স্ট্রেস। তারপরে আসা হচ্ছে এখন আমরা পড়বো হচ্ছে যে একেবারে এতক্ষণ পরে আসলাম আমরা অ্যাকর্ডিং টু টার্জেগ, অ্যাকর্ডিং টু স্কেমটন। এখন আমরা পড়বো হচ্ছে জেনারেল বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন। এটা হচ্ছে মেয়ারহফ আরেকজন সায়েন্টিস্ট 1963 presented a general bearing capacity equation which takes into account the shape and inclination of the load. The general form is, এখানে হচ্ছে এই ভদ্রলোক কিছু মডিফিকেশন দিয়েছেন আগের ফর্মুলাটার উপরে। হি কনসিডারস যে লোডের শেপ এবং ইনক্লাইনেশন, উপর থেকে যে লোডটা আসতেছে হ্যাঁ সেটা যদি সরাসরি যদি কনসেন্ট্রেটেড লোড না হয়, সেটা যদি ডিফারেন্ট শেপের লোড হয়, হ্যাঁ অন্য রকমের যদি লোড হয়, তাহলে সেইটা কিভাবে আসলে আমরা বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশনে ইনকর্পোরেট করব। এখানে খেয়াল করো এই ইকুয়েশনটাও কি আগের মতোই সেম, সিএনসি এর সাথে 3টা ফ্যাক্টর মাল্টিপ্লাই করা হয়েছে, যে আগেরটার মতো কিউ ডি এন কিউর সাথে 3টা ফ্যাক্টর মাল্টিপ্লাই করা হয়েছে। প্লাস সিমিলারলি এই টার্মটা কিন্তু আগেই ছিল, এটার সাথে আরো 3টা নতুন টার্ম মাল্টিপ্লাই করা হয়েছে। তো এই টার্মটা গুলোকে বলা হচ্ছে শেপ ফ্যাক্টর, এই টার্মগুলোকে বলা হচ্ছে ডেপথ ফ্যাক্টর, এবং এই টার্মগুলোকে বলা হচ্ছে আই দিয়ে যে টার্মগুলো সেগুলো হচ্ছে ইনক্লাইনেশন ফ্যাক্টর। এখন হচ্ছে যে জেনারেল ক্যাপাসিটি ইকুয়েশনের ক্ষেত্রে যদি তোমাকে যদি বলা হয় যে জেনারেল বিয়ারিং ক্যাপাসিটি ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করতে অ্যাকর্ডিং টু ইউজিং দ্য জেনারেল বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন, তখন তোমাকে এন কিউ এনসি এন গামার জন্য তোমাকে এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। এখানে খেয়াল করো এন কিউ এনসির জন্য 2টা ফর্মুলা দেওয়া আছে যেগুলো কি বেসড অন কি ফাই, তুমি যদি ফাই জানো এটা ক্যালকুলেট করতে পারবা। বাট এন গামার জন্য 3টা ইকুয়েশন আছে বাই 3 সায়েন্টিস্ট। সো তোমাকে যদি উল্লেখ করা না থাকে যে তুমি অ্যাকর্ডিং টু হানসেন ক্যালকুলেট করো, তাহলে তুমি যে কোনোটা ইউজ করতে পারো, ইটস ওকে। সো জেনারেল বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন যখন বলা হবে তখন এনসি এন কিউ এন গামার জন্য তোমাকে এই ইকুয়েশনগুলো ইউজ করতে হবে, এবং এটার জন্য চার্ট অ্যাভেলেবল বেসড অন ফাই এনসি এন কিউ এবং এন গামার ডেটা অ্যাভেলেবল। তো আই হোপ যে পরীক্ষায় যদি এই রিলেটেড প্রবলেম থাকে, আই হোপ যে এই চার্টগুলো দেওয়া থাকবে। এবং হচ্ছে শেপ ডেপথ এন্ড ইনক্লাইনেশন ফ্যাক্টর অ্যাকর্ডিং টু মেয়ারহফ এগুলোর জন্য কিছু ইকুয়েশন দিয়েছে, সেগুলো কি ভেরি ইন জেনারেল ইকুয়েশন বেসড অন কি ফাই এবং কি ফাউন্ডেশন ডাইমেনশন। ডেপথের জন্য হচ্ছে বেসড অন ডেপথ ডি বাই বি। এই ইকুয়েশনগুলো ইউজ করে আমরা কি করতে পারবো, সরাসরি শেপ ডেপথ এবং ইনক্লাইনেশন ফ্যাক্টরগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো, যেগুলো এগুলো এক্সপেরিমেন্টালি ডিরাইভড ইকুয়েশন, এগুলোকে আমরা এম্পিরিক্যাল ইকুয়েশন বলি। সো এগুলোতে আসলে মানে কোনো ম্যাথমেটিক্যাল অথবা ফান্ডামেন্টাল কোনো বেজ আসলে ওইভাবে নাই। সো এই ইকুয়েশনগুলো আমাদেরকে জানতে হবে এবং হচ্ছে এগুলো প্রপারলি ইউজ করতে হবে যখন আমাদের এটা ইউজ করার প্রয়োজন হবে। সো এই ইকুয়েশনগুলো আমি বলবো না তোমাদেরকে এগুলো মেমোরাইজ করার জন্য, বাট এত কিছু মেমোরাইজ করে রাখা ডিফিকাল্ট। সো আই হোপ যে পরীক্ষায় যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে, এই ইকুয়েশনগুলো যদি ইউজ করতে হয় সেটার জন্য তোমাদের রেফারেন্স দেওয়া থাকবে কোশ্চেনে। সিমিলারলি হানসেনে হচ্ছে শেপ ফ্যাক্টর ডেপথ ফ্যাক্টরের জন্য ইকুয়েশন দিয়েছে, সো তোমরা এগুলো দেখতে পারো। এবং হচ্ছে বেসিকের জন্য বেসিকও সেম প্যারামিটারগুলো ডিটারমাইন করার জন্য বিভিন্ন ইকুয়েশন দিয়েছে। সো এগুলো আই হোপ, বাট আমি মেমোরাইজ করতে বলছি না তোমাদের কাছে, মেমোরাইজ করার প্রয়োজন নাই, বাট ইউ হ্যাভ টু
গো থ্রু দিস ইকুয়েশন, তোমাদেরকে ইকুয়েশনগুলো পড়তে হবে এবং হচ্ছে ইকুয়েশনগুলো কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হয় সেই ইউজটা তোমাদেরকে জেনে রাখতে হবে, সো দ্যাট যখন তোমাকে একটা ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করতে দেওয়া হয় তখন সেটা তুমি প্রপারলি ক্যালকুলেট করতে পারো। সো এই তিনজন সায়েন্টিস্টেরই ইকুয়েশনগুলো তোমরা দেখবে। তো এরপরে আসবে হচ্ছে ইফেক্ট অফ সয়েল কম্প্রেসিবিলিটি অন বিয়ারিং ক্যাপাসিটি। হ্যাঁ, এখন সয়েলটা যদি কম্প্রেসিবল সয়েল হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে টারজাগের ইকুয়েশনটা কিভাবে মডিফাই হবে, অথবা এই ক্ষেত্রে আমরা আসলে কি করব, অথবা কিভাবে বিয়ারিং ক্যাপাসিটিটা ক্যালকুলেট করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে টারজাগিস থিওরি ওয়াজ বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট সয়েল ইজ ইনকম্প্রেসিবল। অরিজিনালি টারজাগের থিওরি আমরা যেটা পড়ে এসেছি সেটা আসলে সয়েলকে ইনকম্প্রেসিবল কনসিডার করেই সেই থিওরিটা ডিরাইভ করা। Vesic in 1973 proposed a modification by introducing compressibility factor in general bearing capacity equation. But after that, this scientist Vesic, he proposed some modification which considers the compressibility factor of soil. Soilটা যদি compressible হয় তাহলে হচ্ছে কি করা যাবে, এই modification factor গুলো ইউজ করে QU ক্যালকুলেট করা যাবে। সেখানে খেয়াল করো CNC, এই যে এখানে কি এসসি, ডিসি, সিসি কিছু ফ্যাক্টর এখানে নতুন করে ইনকর্পোরেট করে, যেগুলো কি বেসড অন কি কম্প্রেসিবিলিটি। সিমিলারলি এখানেও হচ্ছে কি সেম জিনিস, প্রত্যেকটার সাথে নতুন ফ্যাক্টর কিছু ইনকর্পোরেট করা। তো এখন বলা হচ্ছে যে টু ইভালুয়েট কম্প্রেসিবিলিটি, সয়েলটা কি কম্প্রেসিবল না ইনকম্প্রেসিবল সেটা তুমি বুঝবা কিভাবে। Vesic introduced a term called rigidity index. A higher value of the rigidity index, say greater than 250, indicate incompressible soil, while lower rigidity index depict compressible soil. তার মানে হচ্ছে তোমাকে কি করতে হবে, একটা রিজিডিটি ইন্ডেক্স তোমাকে ক্যালকুলেট করতে হবে, যেটার জন্য ফর্মুলা সে দিয়েছে, এবং সেই ভ্যালুটা যদি 250 থেকে বেশি আসে তাহলে সয়েলটাকে ধরে নিতে হবে সয়েলটাকে ইনকম্প্রেসিবল, যদি কম আসে তাহলে সয়েলটা কি হবে কম্প্রেসিবল। তো এখানে খেয়াল করে এখানে একটা ফ্যাক্টর কম্পিউট করতে হবে IR/CR, এখানে হচ্ছে B/L আছে, এগুলো আমরা জানি, BL কি মিন করে, ফাই কি মিন করে সেটাও আমরা জানি। এখান থেকে হচ্ছে বা IR এর জন্য আরেকটা ফর্মুলা আছে GC আমরা জানি, Q আমরা জানি হচ্ছে সয়েলের শিয়ার মডুলাস। হ্যাঁ, G হচ্ছে কম্পিউট করা যাবে হচ্ছে এখান থেকে, এই ফর্মুলা থেকে। তারপরে বলা হচ্ছে যে ইফ IR ইজ গ্রেটার অর ইকুয়াল টু IR/CR, তার মানে হচ্ছে যে আমি এখান থেকে যে IR ভ্যালুটা যে কম্পিউট করলাম, এই IR ভ্যালুটা যদি এই IR/CR থেকে যে ভ্যালুটা আমি পাবো সেটার চাইতে যদি বড় অথবা সমান হয়, soil is incompressible and corresponding factors are taken as unity. তার মানে হচ্ছে যদি IR ভ্যালুটা যদি এটা চাইতে বড় অথবা সমান হয় তাহলে ওই যে করেসপন্ডিং যে ফ্যাক্টরগুলো ছিল, এই যে ফ্যাক্টরগুলো এগুলোকে সবগুলোকে ধরে নিতে হবে কি ইউনিটি, তার মানে হচ্ছে 1। আদারওয়াইজ যদি এটা না হয়, যদি এই কন্ডিশনটা ফুলফিল না করে, যদি অপোজিট হয় তাহলে কি হবে, the following equation are used to determine the compressibility factors. তার মানে হচ্ছে তখন কি করতে হবে, এই যে CQ, CC, CC এই ফ্যাক্টরগুলো কি করতে হবে, এই ইকুয়েশনগুলো ইউজ করে তোমাকে কম্পিউট করতে হবে। যে এখানে B/L আমরা জানি, উইডথ এবং লেন্থ অফ দ্য ফাউন্ডেশন, ফাই আমরা জানি, এই সবগুলা এই এমপিরিক্যাল ইকুয়েশন বেসড অন আসলে এই ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর উপরেই। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যদি ফাই 0 চেয়ে বেশি হয় তাহলে সিসি ক্যালকুলেট করা যাবে এই ফর্মুলা ইউজ করে, এবং ফাই যদি 0 হয় তার মানে হচ্ছে যদি কোনো ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যদি না থাকে তাহলে হচ্ছে সিসি এবং সিকিউ এই ফর্মুলা ইউজ করে কম্পিউট করতে হবে। এবং ফাইনালি আমাদেরকে এখানে এই ভ্যালুগুলো ইনকর্পোরেট করে আমাদেরকে কিউ কম্পিউট করতে হবে। তো এখানে যে ইকুয়েশনগুলো আমরা যেগুলো ডিসকাস করলাম, টারজাগি জেনারেল বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন, জেনারেল বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, শেপ ফ্যাক্টর, সো এই রিলেভেন্ট কিছু প্রবলেম আমরা ইন ফিউচারে আমরা সলভ করব। তো আমরা যখন প্রবলেমগুলো সলভ করব তখন হচ্ছে এইগুলোর অ্যাপ্লিকেশন আই থিঙ্ক তোমার জন্য আরো ইজি হবে যে এগুলো কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে। বাট ওভারঅল এই সবগুলো ইকুয়েশন হচ্ছে কি এমপিরিক্যাল ইকুয়েশন, তার মানে বেসড অন সামওয়ানস স্টাডি, আইদার ইট ইজ এক্সপেরিমেন্টাল অর নিউমেরিক্যাল, দে প্রপোজ সাম ফর্মুলাস, এবং যেটা কি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এগুলো ইউজ হচ্ছে, সেই জন্য হচ্ছে এই ফান্ডামেন্টাল ইকুয়েশনগুলো আমাদেরকে জানতে হবে এবং এগুলো কি ইউজ করতে হয় কিভাবে সেটাও আমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে ফাউন্ডেশন সাবজেক্ট টু ইসেন্ট্রিক লোড, তবে এই টপিকটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আজকের ক্লাসটা আমরা আসলে এই পর্যন্তই রাখবো, বিয়ারিং ক্যাপাসিটির ক্যালকুলেশন পর্যন্তই। ইসেন্ট্রিক লোডের ক্ষেত্রে কি হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো তোমাদের এখন যদি এই যে আমরা পরবর্তীতে যেই পার্টটা পড়লাম
যে শিয়ার ফেলিওর থিওরি, টার্জেগের বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন, এখানে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা এখন জিজ্ঞেস করতে পারো। সেক্ষেত্রে আমরা কোশ্চেন আনসার সেশনটা শেষ করে আজকের ক্লাসটা ক্লোজ করে দিব। স্যার জেনারেল শেয়ার ফেলিওরে স্যার এটা জি স্যার বলো। জেনারেল শেয়ার ফেলিওরে স্যার হঠাৎ করে সেটেলমেন্ট এত বাড়তেছে আর প্রেশারটা হঠাৎ করে কমতেছে, যদিও স্যার এটা আমাদের হচ্ছে ওই যে ঠিক কোহেসিভ সয়েল, ঠিক স্যান্ড অথবা স্টিপ কোহেসিভ সয়েল, যদিও মিডিয়ামের ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে কি মানে একটা পর্যায়ে বাড়তেছে, মানে Q2 পর্যন্ত বেড়ে একদম পরে ইয়া হচ্ছে, মানে এটা মানে কেন আছে আনসার হচ্ছে না, কারণটা আমরা কিন্তু অলরেডি জানি। সেটা হচ্ছে কি হচ্ছে, একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত বাড়তেছে, তুমি উপর থেকে প্রেসার দিচ্ছ, তার মানে কি হচ্ছে কিউ বাড়তেছে, তাই তো? সাথে সেটেলমেন্ট আস্তে আস্তে সয়েলটা সেটেল করছে। একটা সার্টেন পয়েন্টে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি যে কিউ আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না, উপর থেকে যদি কোনো লোড নাও আসে সয়েল অটোমেটিক্যালি সেটেল করে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, সয়েলের কোনো রেজিস্টিং ক্যাপাসিটি নাই সয়েলটা, তার মানে কি হচ্ছে সয়েলটা ফেল করে গেছে। ফেল হওয়ার কারণে হচ্ছে সয়েলটা এইভাবে বিহেভ করতেছে, ঠিক আছে? আর সেকেন্ড, যেটা তোমার যতটুকু আমি বুঝতে পারলাম যে তোমার কোশ্চেন থেকে, যে এইটাতে তো এই জিনিসটা ঘটতেছে না, তাই না? তোমার কোশ্চেন তো সেটাই, যেটাতে এরকম কেন হচ্ছে। এটা বেসিক্যালি হচ্ছে যে সয়েলের যে আলটিমেট ক্যাপাসিটিটা সেটা আসলে রিচ হচ্ছে এইখানে এসে, হ্যাঁ, এরপরে সয়েল আর কোনো রেজিস্ট্যান্স দিতে পারতেছে না। বাট এই পয়েন্টের পরে একটা জার্ক দেখা যাচ্ছে ডিউ টু যে এখানে হয়তোবা লোকালাইজড, এই জন্য এটাকে বলা হচ্ছে লোকাল শিয়ার ফেলিওর, যে লোকালি হয়তোবা কোনো শিয়ার হচ্ছে, পুরো সয়েলটা একসাথে ফেল করে না, ঠিক আছে? হয়তোবা লোকালি ধরো যে হয়তোবা এই এন্ডের সয়েলটাতে হয়তোবা সে স্ট্রেংথ হারায় ফেলছে, বাট এদিকে স্টিল কি অ্যাক্টিভ, হ্যাঁ, সেই জন্য হয়তোবা এই জার্কটা দেখা যাচ্ছে, ঠিক আছে? যে তারপরে যখন সয়েলটা যখন আলটিমেটলি পুরাটাই যখন ফেল করে গেল, তখন এই পয়েন্টের পরে এসে সে স্ট্রেট হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। স্যার ওই রিজিডিটি ইন্ডেক্সের ওখানে স্যার একটু সমস্যা ছিল স্যার। আমরা একবার বলতেছি স্যার 250-এর উপরে গেলেই স্যার সয়েলটা ইনকম্প্রেসিবল, তারপর স্যার আবার কম্পেয়ার করতেছি কেন স্যার একটার সাথে আরেকটা? জি স্যার, এখানে স্যার এই যে একবার বলা হচ্ছে যে স্যার সে গ্রেটার দেন 250, তাহলে এটা ইনকম্প্রেসিবল, আবার এখানে আইআর ইজ গ্রেটার দেন আইআর সিআর, মানে স্যার আসলে কোনটা স্যার? না, তোমার হচ্ছে এটা হচ্ছে ইন জেনারেলি বলতেছে, হ্যাঁ, যে টু ইভালুয়েট কম্প্রেসিবিলিটি Basic introduced a term called rigidity index. A higher value of rigidity index, say greater than 250, indicate compressibility of soil, while lower rigidity index depict compressible soil. In general, ধরো তুমি শুধুমাত্র তোমার জানা দরকার যে সয়েলটা কি কম্প্রেসিবল না ইনকম্প্রেসিবল, সেটার জন্য তুমি হচ্ছে রিজিডিটি ইন্ডেক্স ক্যালকুলেট করবা। যদি এটা 250-এর বেশি আসে তুমি একটা জাজমেন্ট দিতে পারবা, যদি কম আসে তাহলে তুমি এটা জাজমেন্ট দিতে। কিন্তু নিচের যে ইকুয়েশনগুলো দেওয়া সেটা হচ্ছে এই ইকুয়েশনে ইউজ করার জন্য, এক্স্যাক্টলি তোমাকে কি কি করতে হবে সেটার হচ্ছে এখানে, ঠিক আছে? তখন হচ্ছে তোমাকে এই জিনিসগুলো ক্যালকুলেট করে এই কম্পারিজনে যেতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। মানে এটা হচ্ছে একটা ইন জেনারেল কমেন্ট আর কি, যে ধরো তোমার অত ক্যালকুলেশন করার প্রয়োজন জাস্ট তুমি এটা আইডিয়া নিতে যাচ্ছ, তখন হচ্ছে এটা। বাট যখন তুমি এই ইকুয়েশনে এটা অ্যাপ্লিকেশন করবা তখন তোমাকে এই গাইডলাইনটা ফলো করতে হবে। বাট স্যার এই যে মানে এটা আসলে স্যার কোনো কিছু জানেন না, বাট ইকুয়েশন গুলো স্যার এত বড়, মানে স্যার যেগুলোর জন্য আছে সেগুলো তো হলোই, বাট স্যার যেগুলো এত বড় মানে এগুলোর জন্য কি ফর্মুলাও কি আমাদের দিয়ে দেওয়া থাকবে? কারণ স্যার এত বড় বড় অনেকগুলো ফর্মুলা স্যার। এখন যেটা সমস্যা হচ্ছে কি, মানে এখন ধরো কোশ্চেন তো আর আমি করি না, হ্যাঁ,
তো আমি যদি কোশ্চেন করি তাহলে হয়তো আমি তোমাদেরকে বলে দিতে পারতাম যে এটা দেওয়া থাকবে, এন্ড ফাইনাল কোশ্চেনটা তো আসলে আমি করবো কি করবো না এটা তো আমি জানি না। তো সেক্ষেত্রে আমি আশা করব যে এই জিনিসগুলো দেওয়া থাকুক, কারণ এগুলো আসলে মেমোরাইজ করা মিনিংলেস। এগুলো মেমোরাইজ করে শুধুমাত্র তোমার এনার্জি নষ্ট হবে। তোমাকে জানতে হবে যে ইকুয়েশনটা কোথায়, কেন, কিভাবে ইউজ করতে হয়, প্রপার এক্সিকিউশনটা তোমাকে জানতে হবে। এটা মেমোরাইজ করা আই থিঙ্ক মিনিংলেস, এবং আমার মনে হয় না যে এত কমপ্লিকেটেড এত বড় ইকুয়েশন তোমাদের আসলে মনে রাখার প্রয়োজন আছে। আমি কি মানে বোঝাইতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। তবে এটা মনে রাখার প্রয়োজন নেই, মানে তোমার এগুলো অনেক বড় ইকুয়েশন, ঠিক আছে? তোমাদের বেসিক্যালি যেটা ফান্ডামেন্টাল যেগুলো মনে রাখতে হবে সেগুলো আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছি। যেমন ধরো যে এই ইকুয়েশনটা, হ্যাঁ, তারপরে এগুলোর জন্য কিন্তু চার্ট অ্যাভেলেবল, এবং মানে আমার মত এটা যে এগুলো দেওয়া থাকা উচিত প্রবলেম সলভিং এ। এগুলো জাস্ট এগুলো স্যার স্ক্রিন শেয়ার হয়নি তো। স্ক্রিন শেয়ার হয় নাই না? আচ্ছা, এখন দেখতেছো তোমরা? জি স্যার। যেমন এই ইকুয়েশনটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা বেসিক ইকুয়েশন। যেমন এই ইকুয়েশন গুলো আসলে মেমোরাইজ করার আসলে ওইভাবে প্রয়োজন নাই, কারণ এগুলো আসলে দেওয়া থাকা উচিত। হ্যাঁ, এটা মেমোরাইজ করে শুধু শুধু তোমার এনার্জি ওয়েস্ট করার প্রয়োজন। যেমন এই যে এই ফান্ডামেন্টাল ইকুয়েশন গুলো, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এটা দেওয়া থাকবে না ডেফিনেটলি, এগুলো মনে মানে রাখবে। এই তিনটাই এই মানে রেক্টেঙ্গুলার আর ইয়ার জন্য। হ্যাঁ, যেমন এগুলো তো রিলেভেন্ট, এই যে এটার সাথে জাস্ট কি একই রকম, জাস্ট ফ্যাক্টর গুলো একটু আলাদা। ওইটা মনে রাখতে পারলে তুমি এগুলো মনে রাখতে পারবা। হ্যাঁ, আবার ধরো এই প্রবলেম যদি দেওয়া থাকলো, তোমাকে যদি ইকুয়েশনও দেওয়া থাকে, ডাটাও সব দেওয়া থাকে, তাহলে আসলে এক্সামিনেশন হবে না তখন আবার। জি স্যার। হ্যাঁ, বাট যেগুলো একটু বেশি কমপ্লেক্স, যেমন এটাও তুমি মনে রাখতে পারবা, এটাও ইজি, এটাও বেসিক্যালি এখানে যে ওই ইকুয়েশন কিন্তু আগেরটাই সেম, সিএনজি, এটা এই টার্মগুলো কিন্তু সেম, জাস্ট এখানে একই টাইপের ফ্যাক্টর কিন্তু তিনটাতেই ইনকর্পোরেট করা। এটাও মনে রাখাটা খুব একটা কঠিন কাজ না। হ্যাঁ, তুমি এখন যদি বলো যে এগুলোও কি মেমোরাইজ করতে হবে, এতগুলো মেমোরাইজ করা সম্ভব না, ঠিক আছে? এগুলো আই হোপ যে হয়তোবা দেওয়া থাকবে। যেমন এইগুলো হচ্ছে, এটা পড়ানোর সময় আমি তোমাদেরকে বলেছি যে এগুলো মেমোরাইজ করার প্রয়োজন নাই, বাট এটার এক্সিকিউশন গুলো তোমাদেরকে বুঝতে হবে, যে এটা কোথায় ইউজ করতে হয়, সেই জিনিসগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তোমাদের ক্লাস টেস্টের যেটা, আমি তোমাদের একটা ক্লাস টেস্ট নিব, তো সেটা সিলেবাস হবে হচ্ছে আমাদের সাবসারফেস ইনভেস্টিগেশনের লাস্ট যে দুইটা ক্লাস লেকচার ছিল আর কি। লাস্ট দুইটা বলতে মানে লাস্ট 2 উইক, মানে টোটাল 4টা ক্লাস। হ্যাঁ, শেষ দিকের যে 4টা ক্লাস ছিল সাবসারফেস ইনভেস্টিগেশনের, ওইটা হবে সিলেবাস। ঠিক আছে, ওইটা হবে সিলেবাস, বাট আমি এখনো ডেট সিলেক্ট করি নাই। যেমন নেক্সট উইকে তো ডেফিনেটলি হবে না, নেক্সট উইকে ডিপার্টমেন্টে কনফারেন্স আছে, সো আমরা তখন ব্যস্ত থাকবো। তারপরের উইকেও হবে না, তারপরের উইকে হয়তো পারে, মানে এখন থেকে আরো 2 সপ্তাহ, 3 নাম্বার উইকে যে আমি হয়তো বা নিব। আর তোমাদের যেহেতু ইয়ার একটা টাইম সিলেক্ট হয়ে গেছে, যে তোমাদের ইউনিভার্সিটি কবে খুলবে, মে 24 তারিখ, সো এর পরের ক্লাস টেস্টটা হয়তো বা আমি ইন পার্সন নেওয়ার চেষ্টা করব। তো আপাতত হচ্ছে যে এখন থেকে 2 সপ্তাহ পরে, মানে এখন থেকে 3rd উইকের মাথায় যে একটা ক্লাস টেস্ট হবে, সিলেবাস হবে হচ্ছে সাবসারফেস ইনভেস্টিগেশনের লাস্ট 4টা লেকচার। হ্যাঁ, এটা মাথায় রাখতে পারো, ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখতে স্যার নেট 24 তারিখ কি স্যার খুলেই দিবে স্যার? হ্যাঁ, গভর্নমেন্ট খুলে দিবে স্যার? হ্যাঁ, বুঝি নাই। করোনা যদি নাও যায় স্যার, তবু কি খুলে দিবে স্যার? সেটা তো বলা যাচ্ছে না, সেটা তো আসলে ডাইনামিক সিচুয়েশন, এখন তখন আসলে কি অবস্থা থাকে সেটা তো আমরা বলতে পারতেছি না। কিন্তু এখন ডিসিশন তো দিয়ে দিছে যে মে 24 তারিখ খুলবে, তো তাহলে আমাদেরকে তো প্রিপারেশন তো ওইভাবেই নিতে হবে। স্যার এটা কি আবার মানে চেঞ্জ হওয়ার কোনো চান্স আছে? এখন ধরো ওইটা তো আর আমি জানি না, কিন্তু আমার মনে হয় না চেঞ্জ হবে আর কি, কারণ আমার মনে হয় না মে 24 তারিখের পরে করোনা আসলে ওইভাবে থাকবে। আই থিঙ্ক যে আগামী 2-3 মাসের মধ্যে তোমরা একটা ড্রামাটিক ইমপ্রুভমেন্ট দেখতে পারবে আর কি।
মানে তোমরা মেন্টালি প্রিপারেশন নিতে পারো যে মে 24 তারিখ থেকেই তোমরা আসলে ফিজিক্যালি ক্লাস করবা। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি আসলে ফাইনালি কি হবে সেটা তো আর বলা যাচ্ছে না, কেউই বলতে পারবে না আসলে। আর যেহেতু ডিসিশন হয়ে গেছে, সো ওইভাবে প্রিপেয়ার থাকাটাই ভালো। তাহলে তোমাদের যদি বা আর যদি কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আমরা ক্লাস আজকে এখানেই শেষ করব, আর নেক্সট বুধবারে আবার একই টাইমে ক্লাস হবে, সবাই একসাথে 2:30 ক্লাস শুরু হবে, সেম একই লিংকে, জুমের লিংকটা সেমই থাকবে। ঠিক আছে, তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আই থিঙ্ক মনে হচ্ছে তোমাদের আর কোনো কোশ্চেন নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে আবার নেক্সট উইক আবার দেখা হবে। তো নেক্সট উইকে আমরা বাকি পোর্শনটা, শ্যালো ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটির ওই পোর্শনটা কভার করব। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।